Good morning to all of you, my dear students and my dear colleagues. আজকে স্টুডেন্ট উইক যে প্রোগ্রাম আমরা অবজার্ভ করতে চলেছি তার আজকে পঞ্চম দিন। আমরা বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে এই অনুষ্ঠানটা 1 তারিখ থেকে অবজার্ভ করে আসছি। তো আজকে এই পঞ্চম দিনে আমরা মূলত 3টে প্রোগ্রাম রেখেছিলাম। 1 নম্বরে ছিল ভ্যাকসিনেশন প্রোগ্রাম সেকেন্ড ডোজ, যেটা আমাদের কলেজে চলছে। 2 নম্বরে ছিল ব্লাড গ্রুপ চেকিং, যেটাও অলরেডি কলেজে চলছে। 3 নম্বরে আমাদের আছে ওয়েবিনার অন মাল্টিভেরিয়েট এফেক্ট অফ যোগা ইন দি মডার্ন সোসাইটি। এই 3 নম্বর প্রোগ্রামটা আমরা ওয়েবিনারের মাধ্যমে অনুষ্ঠিত করব। তো আজকে টপিক মাল্টিভেরিয়েট এফেক্ট অফ যোগা ইন দি মডার্ন সোসাইটি। স্পিকার যিনি বলবেন প্রফেসর চন্দ্রশঙ্কর হাজারি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, বাটার কলেজ দাতন। তো সেকেন্ডলি উনি আরেকজন আমাদের স্পিকার আছেন প্রফেসর প্রীতি নন্দী, নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয় বিষ্ণুপুর, অলসো লাইফ মেম্বার অফ ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্ডিয়ান যোগা রিসার্চ সেন্টার, প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যোগা কাউন্সিল। তো আমি প্রথমেই প্রফেসর চন্দ্রশঙ্কর হাজারিকে অনুরোধ করব, আপনি আপনার বক্তব্য শুরু করুন। থ্যাংক ইউ। সর্বপ্রথমেই বলি, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নির্ধারিত ভট্টর কলেজ কর্তৃক আয়োজিত যে 7 দিনব্যাপী স্টুডেন্ট উইক প্রোগ্রাম চলছে, আজ তার পঞ্চম দিন। এই পঞ্চম দিনে আমাদের নিয়োজিত যে কর্মসূচি, তার ভ্যাকসিনেশন প্রোগ্রাম, ব্লাড চেকিং অতিক্রম করে এসছি। এর পরবর্তীতেই আমরা আছি মাল্টিভেরিয়েট যোগা ইফেক্টস, অর্থাৎ বর্তমান দিনে যোগার প্রয়োজনীয়তা কি, কেন আমরা যোগ অভ্যাসে নিজেদেরকে নিয়োজিত করব, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের টপিক। তার আগে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। আলাউদ্দিন বাবু, একটু স্ক্রিন শেয়ারটা নিয়ে নিন। আলাউদ্দিন বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে 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 আমরা যে বিষয়ে আজকে অবগত হব, যে বিষয়গুলির উপর আমরা আজকে জোর দেব, কেন আমরা যোগা করব, যোগা কি, যোগা করে আমাদের লাইফস্টাইল কি পরিবর্তন হতে পারে, যোগা করার ফলে আমরা কি কি দিক থেকে উপকৃত হতে পারি। এই যোগা আজকে ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। যোগা দিবস হিসাবে 21শে জুন দিনটিকে সর্বস্তরে পালিত করা হচ্ছে। যোগা দ্বারা আমরা কি কিছু ইমপ্রুভমেন্ট করতে পারি, বা কেন পারি, কিভাবে পারি, কোন বয়সের ক্ষেত্রে কোন যোগা আমরা করব, কাদের ক্ষেত্রে কোন যোগার প্রয়োজন। শুধু যোগ নয়, যোগার সঙ্গে আসনও আছে, প্রাণায়াম আছে, ক্রিয়া আছে, মুদ্রা আছে। এই বিষয়গুলো নিয়ে একটা হিউজ ক্ষেত্র, যেটুকু নিয়ে আমরা আলোচনায় আসব। আমরা এই যোগা নিয়ে একটা কোর্স শুরু করতে চলেছি, আজকেই তার শুভ সূচনা হলো। এর মধ্য দিয়েই আমাদের এই কোর্সটা গত আগামী 3টি সপ্তাহ ব্যাপী চলবে। তার জন্য আমরা ফর্ম ফিল আপও করিয়েছি, বিভিন্ন শিক্ষার্থী তাতে ফর্ম ফিল আপ করেওছেন। তার রুটিন অলরেডি চলে যাবে হয়তো আজকে, কখন কখন ক্লাস করানো হবে, যোগা নিয়ে আমরা কি জানতে পারবো, কি শিখতে পারলাম,
যোগাটা কেন প্রয়োজন, বর্তমান দিনে কাদের ক্ষেত্রে প্রয়োজন? শুধু কি শিক্ষক শিক্ষার্থীরাই যোগা শিখবে? মা ভাই বোনেরা, পরিবারের অন্য সকলের জন্য কেন যোগার প্রয়োজন? এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিনে যে কোর্স আমরা চালু করেছি বা চলতে থাকবে, সেইগুলোতে আমরা ইন ডিটেলস অনেক বেশি করে সেগুলো নিয়ে আলোকপাত করব। আজকের ছোট্ট একটি নিবেদন, যোগ কথাটা এলো কোথা থেকে? না, এই যোগের উৎপত্তি হয়েছে 5,000 বছর পূর্বে। যোগ শুধু ভারতীয় সভ্যতায় নয়, পৃথিবীর বিভিন্ন সভ্যতাতেই এই যোগের নিদর্শন পাওয়া যায়। এর সৃষ্টি কখন তা কিন্তু বোঝা যায়নি। বেদ উপনিষদ সব জায়গাতেই কিন্তু এই চিত্র পাওয়া গেছে। যেই চিত্রগুলি আমি আপনাদের সামনে এখন ছবিতে দেখাতে চাইছি, এই চিত্রগুলি কিন্তু আজকের তৈরি নয়, বহু বহু বছর পূর্বেই এর সৃষ্টি হয়ে এসছে। আজ থেকে 2200 বছর পূর্বে মহর্ষি পতঞ্জলি এর ধারাকে রচনা করেছেন, যোগ সূত্র বা পতঞ্জল যোগ দর্শন নামে। যাই হোক, এর অনেক আগে থেকেও কিন্তু যোগের ধারণা মানুষের মধ্যে বর্তমান ছিল। কিছু সময় এর অবলুপ্তি হয়েছে, যেমন ইতিহাসের পাতায় আমরা দেখেছি কোনো একটা বিষয়ের উত্থান হয়েছে, যেমন তেমন তার পতনও হয়েছে। আবার সেই বিষয়গুলিকে আবার তুলে ধরার চেষ্টাও করা হয়েছে। এই যোগ কথাটি তাকে বলা হচ্ছে না, আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন। আপনি আপনার মনের ভিতরে যে আত্মা রয়েছে, আপনি কাজের সময় সেটাকে কতটা নিয়ন্ত্রিত করতে পারছেন। সাধারণ ধরে রাখি, আপনি কোনো একটা কাজে নিজেকে নিয়োজিত করেছেন, কিন্তু আপনার মন পড়ে আছে অন্য জায়গায়। আপনি ক্লাস করছেন, আপনার মন আছে অন্য জায়গায়। তাহলে যোগ কি করবে? এই মন এবং কাজের সূত্র, এই দুটোকে এক করবে। যোগ কথার অর্থটাই হচ্ছে যোগ করা, আপনার শরীর মনের মধ্যে যোগ তৈরি করা, অর্থাৎ সংযোগ তৈরি করা, সংযুক্তি। একের সাথে এক যোগ করলে যেমন দুই হবে, তেমন এই যোগের ক্ষেত্রেও তাই, যে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে যোগ। বিভিন্ন চিন্তাধারা বা কাজকর্মের মধ্য দিয়ে দেহ এবং মনকে এক সূত্রে বেঁধে রাখা। একটা কোনো কাজ করছেন, সেখানে আমরা দেহ এবং মনকে একত্রীকরণ করা, এটাই হচ্ছে যোগ। যাই হোক, এই যোগের আবার বিভিন্ন প্রকারভেদ আছে, হিউজ। আমি এখনই এত বলবো না। মন্ত্রযোগ, হঠযোগ, লয়যোগ, রাজযোগ, বিভিন্ন ধারা দিয়ে এই যোগ পরিবেশিত হয়ে চলেছে। এই যোগের মধ্যে দিয়েই যে লক্ষ্যে আপনি উপনীত হইতে চাইছেন, যে কাজটি আপনি করতে চাইছেন, এই যোগ সাধনার মধ্যে দিয়ে 8টি পর্যায়ের উপর ভিত্তি করে আপনার লক্ষ্য নির্ধারিত হবে। আপনি যে লক্ষ্যে নিজেকে নিয়োজিত করতে চাইছেন, 8টা পর্যায়ের মধ্য দিয়ে উত্তীর্ণ হওয়ার পর কিন্তু আপনি সেই লক্ষ্যে যেতে পারবেন। সেই 8টি পর্যায় কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। যদিও বিষয়গুলির টাইটেল খুবই ছোট, কিন্তু এই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। কিভাবে আমরা যম করব, কিভাবে নিয়ম করব, কিভাবে আসন করব, প্রাণায়াম করব, প্রত্যাহার করব, ধারণা করব, ধ্যান করব, সমাধি করব। এর কত ক্লাসিফিকেশন, সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে আসছি বা দেখতে পাবো। এর সাথে সাথেই আমরা আসব আসন। একদিকে যেমন যোগ, একদিকে তেমন আসন। এই যোগ এবং আসন দুটো মিলিয়ে কিন্তু আমাদের এই জীবনশৈলী। এক মিনিট। যদিও এই যোগ কথাটি যেমন পৌরাণিক অবস্থান থেকেই ফিরে এসছে, তেমন আসন কথাটিও একটি কিন্তু সংস্কৃত আস ধাতু থেকে এসেছে। একটি বিশেষ ভঙ্গিমায় আসন আপনি কিভাবে করবেন, কখন করবেন, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আসন কথাটি একটি বিশেষ ভঙ্গিমায় মনসংযোগ সহকারে কিছু সময় স্থির এবং সুখকর অবস্থায় থাকাই হচ্ছে আসন। অর্থাৎ কি বললাম? একটি বিশেষ ভঙ্গিমায়, অর্থাৎ বিশেষ ভঙ্গিমা মানে এখানে আসনের ভ্যারাইটি বলা হয়েছে, কত ধরনের আসন আছে। সেক্ষেত্রে গবেষণা করে দেখা গেছে 84 লক্ষ আসন আছে। 84 লক্ষ।
অর্থাৎ আপনি যে ভঙ্গিমাতে যে মুহূর্তে অবস্থান করে আছেন সেটিও জানবেন একটি আসনের ভঙ্গিমাতেই আপনি আছেন। অর্থাৎ এই 84 লক্ষ আসনের বিভিন্ন বিভিন্ন নাম দেয়া আছে। যাই হোক, সর্বোপরি আমরা সমস্ত আসন নিয়ে গবেষণায় না এলেও সামান্য কিছু হয়তো 20-50টা আসন নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো নিয়ে। তো যাই হোক, এখন বলছি এই আসন বিষয়টা কি। বলছে একটি বিশেষ অবস্থায় বা বিশেষ ভঙ্গিমা, দেহের যে পশ্চাৎ অবয়ব, সেই অবয়বকে যদি আপনি একটি বিশেষ ভঙ্গিমায় এবং তার সঙ্গে যদি মনকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছেন, দেহ ভঙ্গিমায় মনসংযোগ যদি স্থির এবং সুখকর ভাবে আপনি থাকতে পারেন। সুখকর অর্থাৎ বলতে আপনি যদি শ্বাস প্রশ্বাস সঠিকভাবে গ্রহণ এবং বর্জন করতে পারেন, শ্বাস গ্রহণ করছেন সঠিকভাবে, শ্বাসকে ছাড়তে পারছেন সঠিকভাবে, তাহলেই আপনার কিন্তু এই যোগ অভ্যাস সঠিক হচ্ছে বলে মনে করা হবে। যাই হোক, 5000 বছরের পুরনো সিন্ধু সভ্যতাতেও কিন্তু এই আসনের চর্চা বা নিদর্শন পাওয়া গেছে। যাই হোক, আমরা সেই সমস্ত আসন এবং যোগা নিয়ে আমরা আলোচনায় আসছি। আমরা জানলাম ছোট্ট করেই যে যোগ কি, আসন কি। এরপর আমি বলতে চাইবো যে যোগ অভ্যাস কেন করব, আমাদের কি আদৌ প্রয়োজন আছে, কেন? আমরা তো সাধারণ স্বাভাবিক জীবনে বহু রকম কাজের সঙ্গে জড়িত, তাহলে আমাদের যোগ করার কি প্রয়োজন? কিন্তু প্রয়োজন আছে। সেই নিয়ে আমি একটা প্রেজেন্টেশন দেখাতে চাইছি। প্রথম কথাতেই আমি আসি, নিড, ইম্পর্টেন্স অ্যান্ড বেনিফিট অফ যোগা, অর্থাৎ এর প্রয়োজনীয়তা, এর গুরুত্ব এবং বেনিফিটস। আপনি উপকৃত হচ্ছেন নাকি না? যদি হয়ে থাকেন তাহলে আমরা যোগ অভ্যাস করব এবং যোগ আসন করব, প্রাণায়াম করব, ধ্যান ধারণা সমাধি, যে 8টা শব্দ আমি উচ্চারণ করলাম সেগুলো আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করব। তো দেখা যাক আমরা কি কি ধরনের উপকার এখান থেকে আমরা পেয়ে থাকতে পারি এবং কি কি ধরনের যোগা করব, সেগুলো আমি পরে ডিটেলসে আসি। ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল পিউরিটি, অর্থাৎ আপনি শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে বিশেষভাবে উপকৃত হবেন যোগা করার ফলে। নাম্বার নেক্সট দিচ্ছে কিওর অ্যান্ড প্রিভেনশন ফ্রম ডিজিজ, অর্থাৎ যে বহু রকমের ডিজিজ গুলো রয়েছে সেই বিভিন্ন ধরনের ডিজিজ গুলো থেকে, অর্থাৎ রোগ প্রতিরোধের হাত থেকে আপনি উপকৃত হবেন এই যোগার মাধ্যমে। ভ্যারাইটি ধরনের ডিজিজ আমরা লক্ষ্য করেছি বা দেখেছি, বিভিন্ন বয়োজ্যেষ্ঠ মানুষদের ক্ষেত্রে এই রোগগুলো হয়ে থাকে এবং ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও হয়ে থাকে, যেমন কোষ্ঠবদ্ধতা, লিভারের ত্রুটি, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেসারে অনেকেই ভুগছে, লো ব্লাড প্রেসার, হৃদরোগ, কাঁপানি, ব্রঙ্কাইটিস, মাথা ধরা, কোলেস্টেরল, ডায়াবেটিস, রক্তাল্পতা, এরকম বহু বহু বাত, সাইকেটিস, টেনশন, হাইপার টেনশন, মৃগী, হিস্টেরিয়া প্রভৃতি বিভিন্ন ধরনের ডিজিজের ক্ষেত্রে কিন্তু আজকে মানুষ ব্যথিত। যোগ অভ্যাস যদি প্রতিনিয়ত করা যায় তাহলে এই বিভিন্ন ধরনের ডিজিজ গুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে। একটা নির্দিষ্ট নিয়ম করে যদি আমরা যোগ করতে পারি, হয় সকালে বা সন্ধ্যায় বা একদম রাতে শোয়ার আগে, তাহলে কিন্তু এই বিভিন্ন ধরনের ডিজিজ বা রোগ প্রবণতার হাত থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারি। রিডিউস মেন্টাল টেনশন, সারা দিন যাবৎ মানুষ কিন্তু আজকে মেন্টাল টেনশনের পেশেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের মানসিক চাপ তাদের মধ্যে কিন্তু রয়ে আছে। এই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই যোগাসন বা যোগ অভ্যাস বিশেষভাবে প্রয়োজন। বিউটিফিকেশন অফ বডি, অর্থাৎ আপনি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য বা আপনার দেহকে অনেক বেশি বিউটিফুল করার জন্য, সুন্দর সুগঠিত করার জন্য কিন্তু এই যোগ আসন বা প্রাণায়াম বিশেষভাবে প্রয়োজন, যা এই স্লাইডে আমি তুলে ধরতে পেরেছি সামান্য করে। প্রোভাইড রিল্যাক্সেশন, আপনি অনেক বেশি রিল্যাক্সেশন, টেনশন মুক্ত হতে পারবেন যোগ অভ্যাস করার ফলে। এক মিনিট।
মোর এনার্জি। আপনি যদি যোগ অভ্যাস করে থাকেন বা আসন প্রাণায়াম নিত্যদিন প্রয়োজনীয় হিসাবে সময় মাফিক করে থাকেন, অনেক বেশি এনার্জি আপনার শরীরে আপনি ধরে রাখতে পারবেন। একটা কাজ করার সময় অনেকেই দেখবেন হাঁপিয়ে পড়ে কিংবা অবসাদগ্রস্ত মনে হয়, আজ কাজটা করবো না, ভালো লাগছে না। এই যে ভালো না লাগার কারণগুলো, এই যে জড়তা, মানুষ অনেক বেশি জড়তা, এই বিষয়গুলো কিন্তু এই যোগ অভ্যাস বা প্রাণায়ামের মধ্যে দিয়ে কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। অনেক বেশি এনার্জি ফিল করতে পারে। ইমপ্রুভ ইওর সেক্সুয়াল লাইফ, যেটা নিয়ে আজকে সাধারণত অনেক বয়সের মানুষ কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে থাকে, সেই প্রবলেমগুলো কিন্তু এইখানে এই যোগের মধ্য দিয়ে কিন্তু বেনিফিট পাওয়া যেতে পারে। পেন রিলিফ, বিভিন্ন ধরনের ব্যথা, বাতের ব্যথা, গাঁঠের ব্যথা, জয়েন্ট, বিভিন্ন যে জয়েন্টের মুভমেন্ট গুলো হয়ে থাকে, সেই মুভমেন্ট গুলো কিন্তু সচরাচর আজকের দিনে অনেক মানুষ, বয়স্ক মানুষের সেই মুভমেন্ট গুলো হতে পারছে না। হিপ জয়েন্টের মুভমেন্ট, এলবো জয়েন্টের মুভমেন্ট, অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট, বিভিন্ন ধরনের যে জয়েন্ট গুলো রয়েছে, সেই জয়েন্টের সঠিক বিচলন সম্ভব হচ্ছে না, যা করা যেতে পারে। বেটার কোয়ালিটি অফ লাইফ, আপনি জীবনে অনেক বেশি জীবন শৈলী হয়ে উঠতে পারবেন এই যোগ অভ্যাস করার ফলে। কিপ দ্য কারেক্ট পশ্চার অফ বডি, আপনার যে দেহের অবয়ব রয়েছে, আপনার যে দেহস্থূল যে সমস্ত উপাদানগুলি রয়েছে, সেগুলিতে অনেক বেশি নিজেকে সচেতন ভাবে নিয়োজিত করতে পারবেন। বেনিফিট ইওর অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল সিস্টেম, অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজির যে পার্টসগুলো আপনার শরীরের মধ্যে বর্তমান রয়েছে, অর্থাৎ কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র, শ্বসনতন্ত্র, আমাদের শরীরের মধ্যে যে তন্ত্রগুলো আছে 10টি তন্ত্র, হৃদ সংবহন তন্ত্র, পরিপাকতন্ত্র, বিপাক ক্রিয়া, স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা, রেচনতন্ত্র, জননতন্ত্র, খাবার খাচ্ছি ডাইজেস্টিভ সিস্টেমের গন্ডগোল হচ্ছে, বদহজম হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু একটু করে যোগ অভ্যাস বা যোগ আসন অভ্যাস প্রয়োজন। ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল ফিটনেস, অর্থাৎ এই ফিজিক্যাল ফিটনেস অর্থাৎ শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু কিছু কম্পোনেন্টস এর প্রয়োজন। এই কম্পোনেন্টস গুলো কিন্তু সারা শরীরেই আমাদের মধ্যে সকলের মধ্যেই বর্তমান। সে কম্পোনেন্টস গুলো কি কি? দ্য স্পিড, স্ট্রেংথ, এন্ডুরেন্স, এজিলিটি, ফ্লেক্সিবিলিটি, ব্যালেন্স, কোঅর্ডিনেশন। তা আপনি এখন বলতে পারেন যে এই কম্পোনেন্টস গুলোকে বৃদ্ধি করার জন্য কি করা যেতে পারে? এই কম্পোনেন্টস গুলোকে বৃদ্ধি করার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রয়োজন। তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রয়োজন যদি, তাহলে যোগা করবো কেন, যোগাসন করবো কেন? তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো। এখন বিষয় হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার ফলে এই উপাদানগুলোর যে ডেভেলপমেন্ট হবে, স্পিড, স্ট্রেংথ, এন্ডুরেন্স, এজিলিটি, ফ্লেক্সিবিলিটি, ব্যালেন্স, কোঅর্ডিনেশন, ইটিসি, আরো অনেক কিছু উপাদান, যে ডেভেলপমেন্টটা হলো যোগাসন বা যোগ প্রক্রিয়ার মাধ্যমে সেই ডেভেলপমেন্টটাকে ধরে রাখা যাবে। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনি আজকের দিনে যে এনার্জি নিয়ে রান করছেন, আগামী 1 বছর পরে আপনি সেই এনার্জি নিয়ে রান করতে পারবেন কিনা সন্দেহ আছে। অর্থাৎ সেই এনার্জি লেভেল, আপনার পোটেনশিয়াল এনার্জি আপনার কমতেও পারে, বাড়তেও পারে। কোনো রোগাক্রান্ত অবস্থায় তার পোটেনশিয়াল এনার্জি কমে যেতেও পারে। আবার যদি তার শারীরিক গঠন বা ফিটনেস যদি উচ্চ মাত্রায় থাকে, তার কিন্তু পোটেনশিয়াল এনার্জি অনেক বেশি মাত্রায় লাভবান করবে। যাই হোক, এই ফিজিক্যাল কম্পোনেন্টস গুলোকে ধরে রাখার জন্য এই যে অভিযোজন প্রক্রিয়া, একটা ইয়ার থেকে আরেকটা বছর, 1 বছর যে ধরে রাখা বা 2 বছর ধরে রাখা, তার পারফরমেন্সকে ধরে রাখার ক্ষেত্রে এই যোগ অভ্যাস বা যোগাসন অভ্যাস কিন্তু বিশেষভাবে প্রয়োজন। তার শেষ কয়েকটি পয়েন্ট দিয়েছি। রিডিউস স্ট্রেস অ্যান্ড হাইপার টেনশন। অনেক বেশি মানুষ আজকের দিনে স্ট্রেস, মানসিক চাপ, হাইপার টেনশন, শুধুতেই উত্তেজিত হয়ে যায়, বা কোনো একটা টেনশন মাথায় ঢুকলেই হাত পা কাঁপতে থাকে, ঘাম দিতে থাকে, ভয় পেতে থাকে। এই বিষয়গুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে। ইমপ্রুভ ইওর ব্রিদিং ফ্রিকুয়েন্সি, অর্থাৎ আমরা মিনিটে কতবার শ্বাস গ্রহণ করি বা শ্বাস বর্জন করি আমরা নিজেরাই জানি না, গুনে কেউ দেখিনি যে 1 মিনিটে আমি কত লিটার বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করলাম, কত লিটার কার্বন ডাই অক্সাইড বর্জন করলাম। তো গবেষণা করে দেখা গেছে একজন সুস্থ মানুষ মিনিটে 12 থেকে 14 বার
অক্সিজেন গ্রহণ করবে এবং সেম কার্বন ডাই অক্সাইড বর্জন করবে। তাহলে আপনি নিজে নিজে একবার ট্রাই করে দেখবেন যে 1 মিনিট ঘড়ি ধরে আমি মিনিটে 12 থেকে 14 বার শ্বাস গ্রহণ করছি হ্যাঁ কি না, বা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি হ্যাঁ কি না। কারো ক্ষেত্রে যদি এটা 7-8 হয়, আবার কারো ক্ষেত্রে যদি 20-25 হয়, হতে পারে, আমরা তো মাপিনি কেউ, সেক্ষেত্রে এই যে ডিসব্যালেন্স, এই ডিসব্যালেন্সটাকে কমিয়ে আনবে কিন্তু এই যোগ অভ্যাস বা যোগাসন। আর নাম্বার নিচে দিয়েছি বেটার স্লিপ, অর্থাৎ অনেকের ঘুম আসে না, ঘুম হতে চায় না, সারাদিনে হয়তো 2-3 ঘন্টা ঘুমের ভাব আসে, রাত্রেবেলায় ঘুম হচ্ছে, টেনশন মাথায় চেপে বসে আছে, ঘুম আসতেই চাইছে না, ঘুমের বড়ি খেতে হচ্ছে, ওষুধ মেডিসিন নিতে হচ্ছে। আজকে যোগা মেডিসিনের সাথে কম্পিটিশন করছে, মেডিসিন ভার্সেস যোগা, এটা আমি একটা আলাদা টপিক রাখবো, একদিন বোঝাবো যে যোগা কতগুলো বিষয়ের সাথে কম্পারেট করছে, মেডিসিন ভার্সেস যোগা, থেরাপি ভার্সেস যোগা। এই থেরাপির বিষয়গুলো নিয়ে আমি আবার যাব, কালার থেরাপি, মিউজিক থেরাপি, লাইট থেরাপি, ফ্লাওয়ার থেরাপি, বিভিন্ন থেরাপির সঙ্গে আবার যোগের কি ধরনের প্রতিযোগিতা চলছে। একদিকে যোগা বলছে এই বিষয়গুলোর উপর কিন্তু অনেক বেশি বেনিফিট পাওয়া যেতে পারে, থেরাপিও আবার অন্যদিকে বলছে এই বিষয়গুলোর উপর কিন্তু থেরাপি করলেও অনেক বেশি বেটার ইমপ্রুভমেন্ট পাওয়া যেতে পারে। তাই থেরাপির সাথে যোগার যে কম্পিটিশন, সেগুলো নিয়ে আমরা পরবর্তী স্লাইডে বা পরে সময় সুযোগে আমরা সেগুলো আলোচনা করব। যাই হোক, নেক্সট জায়গায় আমরা যাই, এটা আমরা দেখেছিলাম। তো আমি যে জায়গায় কথাটা বললাম, যে লাস্ট স্লাইডের আমি শেষ একটা অংশে আমি ছিলাম, যেটা এই অংশটায় কি বললো না, কিপ দ্য কারেক্ট পশ্চার অফ বডি। যদি আপনি যোগাভ্যাস বা যোগাসন করে থাকেন, তাহলে আপনার শরীরের অবয়বের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, আমরা যে সোজা শির দাঁড়ায় দাঁড়িয়ে আছি, একটি সোজা সরল সরল রেখায় আমাদের মেরুদণ্ড দণ্ডিতমান অবস্থায় রয়েছে, সেই বডি পশ্চার কিন্তু আপনার একটা সরল রেখায় থাকবে এই যোগ অভ্যাস করার ফলে। তো এখন প্রত্যেক ব্যক্তির অবয়ব বা দেহ সৌষ্ঠব, দেহ গঠন হওয়ার সময় একই রকম অবস্থায় আমরা জন্মগ্রহণ করি, কিন্তু কালের বিবর্তনে, কাজের বিবর্তনের ফলে, বিভিন্ন ধরনের অভ্যাসের ফলে আমাদের কিন্তু সেই পশ্চাৎ অর্থাৎ দেহ গঠনের কিছু বিকৃতি চলে আসে। সেই বিকৃতিগুলো থেকে আমরা মুক্তির জন্য কিন্তু এই যোগের উপরই নির্ভর করে থাকি। আজকে সেই বিকৃতিগুলো নিয়ে যদি আমরা ডাক্তারের কাছে গিয়ে থাকি বা কারো কারো বাড়িতে এই ধরনের বিকৃতি হয়েও আছে, আজকে স্লাইডে তারা নিশ্চয়ই বুঝতে পারবে সেই বিকৃতিগুলোর কি নাম এবং কেমন ধরনের বিকৃতিগুলো দেখা যায়। তো সেই বিষয়টাই আজকে আমি নেক্সট স্লাইডে আলোচনা করছি। এই বিকৃতিগুলো থেকে যোগাসনের মাধ্যমে আমরা কিভাবে নিজেদেরকে অনেক বেশি উপকৃত করতে পারবো, বা বাড়ির অন্যান্য মানুষদেরকে কিভাবে উপকৃত করতে পারবো এই রোগগুলো থেকে। এই পশ্চার অ্যান্ড পশ্চার ডিফরমেটিস, অর্থাৎ দেহ ভঙ্গিমা এবং দেহ ভঙ্গিমার বিকৃতিগুলো কিভাবে আসে এবং সেগুলো থেকে আমরা মুক্তি কিভাবে পাবো, কি কি আসন করলে, কি কি প্রাণায়াম করলে এর থেকে মুক্তি আমরা পেতে পারি। প্রথম একটি আমি লিখেছি কাইফোসিস। কাইফোসিস এক ধরনের দেহ বিকৃতি, এবং এই দেহ বিকৃতি কি ধরনের আমি এতটা ডিটেলসে আর না গেলেও আমি ছবিতে দেখালেই আপনারা পরিষ্কার হতে পারবেন যে কাইফোসিস জিনিসটা কি, লোডোসিস জিনিসটা কি, এবং স্কোলিওসিস বিষয়টা কি। তো আমি নেক্সট স্লাইডেই আমি সেটা পাবো। আর এছাড়াও আরো কতগুলো আছে, যেটা আমি পূর্বেই বললাম যে কাইফোসিস, লোডোসিস এবং স্কোলিওসিস, এই 3 ধরনের যে দেহ ভঙ্গিমার বিকৃতি, এই বিকৃতিগুলো কিন্তু শুধুমাত্র মেরুদণ্ডের উপরেই নির্ভর করে। মেরুদণ্ডের স্ট্রাকচারের বাঁক বা বক্রতা, এই বক্রতাটাকেই 3টে ভাগে ভাগ করেছে, একটা কাইফোসিস, লোডোসিস এবং স্কোলিওসিস। এছাড়াও আরো যে কটা ধরনের দেহভঙ্গিমার বিকৃতি আমাদের শরীরে হয়ে থাকে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, একটা হচ্ছে ফ্ল্যাট ফুট, অর্থাৎ পায়ের পদতল কি ধরনের হওয়া উচিত, আর আমাদের কাজের
বিবর্তনের ফলে আমাদের কি ধরনের পায়ের পাতা হয়ে আছে এখন বর্তমানে। নকনি, নকনিটা কি? অর্থাৎ হাঁটুর ব্যবহার আমরা করে থাকি। কি ধরনের হাঁটু হলে আমরা স্বাভাবিক, সচেতন এবং অনেক বেশি সুস্থতা অর্জন করতে পারবো, আর কি ধরনের হয়ে থাকলে আমরা আসনের মধ্য দিয়ে সেগুলো থেকে মুক্তি খুঁজে পাবো, সেগুলো নিয়ে আমরা দেখব। নাম্বার নেক্সট হচ্ছে বোলেগ, আর লাস্ট স্টুপিং শোল্ডার। এই বিষয়গুলি এখন আমরা বিশদে একটু গেলেই বুঝতে পারবো। সর্বপ্রথমে আসি কাইফোসিস। আমার বাঁ দিকের স্লাইডের যে ছবিটি আমি দেখাচ্ছি, এইটি একটি গুড হেলথ, গুড পশ্চার। গুড পশ্চার হচ্ছে একটি ভালো পশ্চারের উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যে আমাদের এইটি থাকা উচিত। একটি সরল রেখায় আমার কিন্তু এই মেরুদণ্ডটি পা থেকে মাথা পর্যন্ত একটি সরল রেখায় এই শরীরটি দণ্ডায়মান হয়ে আছে। কিন্তু আমি ডান দিকে কি দেখাচ্ছি, যে আমার পশ্চার কি হয়ে আছে, না আমার পশ্চারে সামান্য কিছু মেরুদণ্ডের বাঁক হয়ে আছে। হওয়া উচিত ছিল এইটা, আর হয়ে আছে এটা। তাহলে বিভিন্ন কারণেই এগুলো হয়ে গেছে। হয়তো কোনো ভারী ওজন নেয়ার ফলে হয়েছে, দীর্ঘদিন এক নাগাড়ে সামনের দিকে ঝুঁকে কাজ করেছে বলে এই ধরনের অবয়বটা তার শরীরে চলে এসছে। তো যে কোনো কারণেই হোক, আমাদের মেরুদণ্ডের বাঁক কিন্তু সামনের দিকে হয়ে গেছে, আমরা এটা বুঝতে পারছি এই ছবিটা বা চিত্রটা দেখার ফলে। কিন্তু হওয়া উচিত ছিল আমাদের এই ধরনের, বা একটা সুস্থ স্বাভাবিক মেরুদণ্ডের যে দণ্ডায়মান অবস্থা, যা এই চিত্র থেকে আমরা তুলে ধরতে পারছি। যাই হোক, এখন আমাদের শরীরের যে দণ্ডায়মান অবস্থানটার থেকে আমরা বিকৃত হয়ে গেছি, সামনের দিকে একটু ঝুঁকে গেছি বিভিন্ন ধরনের কাজ করার ফলে। একই রকমের কেমন ধরনের, যারা সেলাই মেশিনে কাজ করে, যারা সূক্ষ্ম কুটির শিল্পের কাজ করে, যারা সোনা রূপার দোকানে কাজ করে, যারা কম্পিউটার করে অনেক বেশি, তারা সবসময়তেই সামনের দিকে ঝুঁকে কিন্তু এই কাজটা করছে। আর এই সামনের দিকে ঝুঁকে কাজটা করার ফলে আমাদের এই মেরুদণ্ডের বাঁকটা আস্তে 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 কিন্তু তৈরি হয়েছে। এটা আমাদের কাজের বিবর্তনের ফলে কিন্তু এই বাঁকটা আমরা তৈরি করেছি নিজেরা। কর্মজীবনে প্রবেশ করার ফলে এই বাঁকটা তৈরি হয়েছে। মোবাইল ঘেঁটে ঘেঁটেও অনেক সময় কি হয়েছে, আমাদের এই বাঁক তৈরি হতে পারে। যে কারণে আমাদের বাঁকটা তৈরি হয়েছে, আমরা এখন বুঝতে পারলাম যে এই মানুষটির এই কাইফোসিস রোগটি চলে এসেছে তার শরীরে। তো তার জন্য আমরা কি করব, না বিভিন্ন ধরনের এক্সারসাইজ দিব। যখন আমি দেখবো এই বাঁক অনেক বেশি মাত্রায় তার শরীরে ধারণ করতে লেগেছে, তখন আমরা তাকে বিভিন্ন ধরনের এক্সারসাইজের মাধ্যমে আমরা তার বাঁককে নিরাময়ের উপায় হিসাবে গ্রহণ করাবো। অর্থাৎ আমাদের শরীরের বক্রতা ছিল সামনের দিকে, তার জন্য আমরা তাকে আসন বা প্রাণায়াম বা যোগাসন করাচ্ছি কি না পিছনের দিকে। অর্থাৎ এই ধরনের বিভিন্ন যে আসন প্রাণায়াম আছে বা দেহভঙ্গিমার যে বিকৃতি এসছে, সেই বিকৃতিটাকে আমরা যদি আবার পুনরায় পূর্বের অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে এই ধরনের বিভিন্ন এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি করার প্রয়োজন রয়েছে। সামনের দিকে বক্রতা ছিল, আমরা এই বিভিন্ন ধরনের আসনগুলোকে নিয়ে আমরা পিছনের দিকে তার অর্থাৎ যা করেছি তার বিপরীত দিয়ে আমরা সেটাকে আবার সোজা শায়িত অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। নাম্বার নেক্সট দেখি। নেক্সট হচ্ছে লোডোসিস। অর্থাৎ আমাদের মেরুদণ্ডের বাঁক পিছনের দিকে যেটা হয়ে আছে। অনেক সময় দেখবেন গর্ভবতী মায়েরা যদি বারংবার, আগেকার দিনে হতো এটা, বারংবার গর্ভবতী হওয়ার ফলে তাদের মেরুদণ্ডের শিরদাঁড়া পিছন দিকে বেঁকে যায়। যারা কাঠের কলে কাজ করে, দেখেছেন কিনা জানি না, চেরাই মেশিনে যারা কাঠটাকে ওই বুকের সামনে একটা পাটাতন যখন তার বুকের সামনে পড়ে, তারপরে কাঠটাকে যখন ঠেলে 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 করাতের দিকে নিয়ে যায়, এই যে প্রতিনিয়ত বছরের পর বছর এই কর্মে সে নিযুক্ত হয়ে আছে, অর্থাৎ ওই জায়গা থেকেই তার কিন্তু বাঁক শুরু হতে 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 আজকে এই ধরনের একটা পশ্চারে সে নিজেকে দণ্ডিতমান করে ফেলেছে। অর্থাৎ সেই কারণে বলা হচ্ছে যে একটা গুড পশ্চার থাকা উচিত ছিল এই ধরনের। এটা কাইফোসিস আমি আগের পর্বে বললাম।
নেক্সটলি আমরা এই অংশে দেখলাম তার মেরুদণ্ডের বাঁক পিছনের দিকে হেলে চলে গেছে। তো সেই কারণে আমরা কি ধরনের এক্সারসাইজ দিয়ে তার মেরুদণ্ডকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো, বা কি ধরনের যোগাসন দিলে তার মেরুদণ্ডের এই বক্রতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবো, সেই ধরনের আমি এক্সারসাইজ গুলোকে এখানে দেখানোর চেষ্টা করেছি। তো দেখা যাক এই ধরনের বিভিন্ন ধরনের সর্বাঙ্গ আসন, ময়ূরাসন, বিভিন্ন বিভিন্ন আসন আছেন, 84 লক্ষ আসন আছে, তার মধ্যে আমরা কিছু কিছু আসনকে এখানে আনার চেষ্টা করেছি বা প্র্যাকটিস করার মতন অবস্থায় আমরা এসে এগুলোকে প্র্যাকটিস করতে পারি প্রতিনিয়ত। তাতে আমাদের রোগ হোক আর নাই হোক, আসনের মধ্য দিয়ে কিন্তু সুস্থতাকে অনেক বেশি আগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, যেটা আমি পূর্বেই তার নিডস অ্যান্ড ইম্পর্টেন্সে বলতে চেয়েছি। তো নাম্বার নেক্সট, স্কোলিওসিস। স্কোলিওসিস বিষয়টা হলো মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক অপেক্ষা যদি পার্শ্ব বাঁক হয়ে থাকে, অর্থাৎ কোনো একটা সাইডে দেখবেন হেলে যাচ্ছে, তার হাঁটার সময়তেই বুঝতে পারবেন তার কাঁধটা কোনো একটা দিকে একটু হেলে আছে, একটা কাঁধ হয়তো উপর দিকে উঁচু হয়ে আছে, একটা হাত হয়তো নিচের দিকে হেলে আছে, যেটা এইখানটায় বোঝা যাচ্ছে যে কাঁধটার কিন্তু সরল রেখায় এক সরল রেখায় নেই, দুটো কাঁধ কোনো এক দিকটায় একটু হেলে আছে, কোনো এক দিকটা একটু উঁচু হয়ে আছে। তাহলে কোনো কাজের বিবর্তনের ফলে, কোনো কর্ম পদ্ধতিতে সে বছরের পর বছর নিজেকে নিয়োজিত করার ফলে একটা কাঁধের উপরেই অনেক বেশি লোড নিয়েছে। যারা বাসের কুলি বা রেলের স্টেশনে অনেক কুলি থাকে দেখবেন, কাঁধের উপর ভর করে অনেক বেশি মাল বহন করে, তাদের ক্ষেত্রে এই ধরনের বিশেষ বিশেষ শারীরিক বিকৃতিগুলো এসে থাকে, যে স্কোলিওসিস। এই ধরনের বক্রতাকে বলা হচ্ছে স্কোলিওসিস। দেখা যাক এই যে বক্র, মেরুদণ্ডের বক্রতা বিভিন্ন কারণেই হতে পারে, স্পাইনাল কর্ডে অ্যাকচুয়ালি এই বক্রতাটাকে এইখানে এই যে তুলে ধরা হয়েছে ছবি দিয়ে, যে এর কাঁধ দুটো কিন্তু এক সরলরেখায় নেই। তো যেই হোক, যে কোনো কারণেই হোক হয়েছে, এর জন্য আমি বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা আসন প্রাণায়ামের গুরুত্ব এখানে বোঝাতে চাইছি, যে কারণে এই সমস্ত মেরুদণ্ডের বাঁক থেকে নিজেদেরকে মুক্তি পাওয়া যেতে পারে। নাম্বার নেক্সট আছে ফ্ল্যাট ফুট, অর্থাৎ আমাদের পায়ের পদতলে একটি আকার এবং বক্রতা আছে, যার কারণে আমরা মাটিকে অনেক বেশি গ্রিপ করতে পারি, যে কারণে আমরা মধ্যাকর্ষণ শক্তির সঙ্গে নিজেদের শরীরের যে ভারসাম্য সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি, যার জন্য আমরা ব্যালেন্স না হারিয়ে হাঁটতে পারি, ছুটতে পারি, দৌড়াতে পারি, দাঁড়িয়ে থাকতে পারি। কিন্তু এই পায়ে আমাদের কোনো বক্রতা নেই, যে বক্রতাটা আমাদের স্বাভাবিক অবস্থায় পায়ের মাঝে থাকে। এই বুড়ো আঙুলটা শেষ হয়েছে, এইখানে একটা বক্রতা থাকে, এবং এরপরে এই অংশটা একটা বক্রতা থাকে একদম গোড়ালির আগে পর্যন্ত অবস্থায়। কিন্তু এই পাটা দিয়ে আমি বোঝাতে চাইছি এই ধরনের পাও কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, যেটাকে বলা হচ্ছে ফ্ল্যাট ফুট। এই ফ্ল্যাট ফুটটা হলে অসুবিধাটা কি? না, আমি যে কারণে বললাম যে মধ্যাকর্ষণ শক্তি এবং আমাদের দেহের যে একটা ভারসাম্য নিয়ন্ত্রণ করছে, যে গ্যাপ বা যে বাঁক, আকার বাঁক, সেই ব্যালেন্স বা দৌড়ানো, হাঁটা, বসা, শোয়া, যে সময় আমি ভারসাম্যকে রক্ষা করতে পারছি এই বক্রতা দিয়ে, সেই ভারসাম্যকে কিন্তু আমি সর্বসময় রক্ষা করতে পারবো না যদি আমার ফ্ল্যাট ফুট হয়ে থাকে। বাড়ির অনেকের হয়ে থাকতেই পারে, যাই হোক চিত্রের মাধ্যমে সেটা দেখানো হলো, এই ধরনের অনেকের অবয়ব হয়ে আছে। তো সেই কারণে আমি এই বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি বা যোগাসনের বিভিন্ন ধরনের স্টেপে এসে কিন্তু এই বক্রতাকে ফিরিয়ে আনা যেতে পারে। সে কারণেও তার কিন্তু বডি ব্যালেন্স অনেক বেশি সক্রিয় বা মজবুত হতে পারে। আর একটি বিশেষ আমরা অনেকেই দেখতে থাকতে পারি, নকনি, অর্থাৎ দুটো হাঁটুর মধ্যে একটা জয়েন্ট, অর্থাৎ যে গ্যাপটা আমাদের থাকা উচিত ছিল, এইটা হলে আমাদের ভালো হতো, এটা হওয়া উচিত, কিন্তু হয়ে আছে আমাদের এটা। আমরা হয়তো অনেকেই দেখে থাকি বা নিজেরাও অনুভব করতে পারি যে আমার দুটো পায়ের মধ্যে হওয়া উচিত এটা, কিন্তু হয়ে আছে এটা বা হয়ে আছে এটা।
অনেক বেশি ভারী শরীরের ক্ষেত্রেও হতে পারে, পাতলা শরীরের ক্ষেত্রেও হতে পারে। কিন্তু এই ধরনের যদি নকনি হয়ে থাকে আমাদের কারো মধ্যে, তাহলে হাঁটা চলা দৌড়ানোর ক্ষেত্রে ভারসাম্যের যেমন একটা অসুবিধে, এবং দৌড়ানো হাঁটার ক্ষেত্রে কিন্তু তার দুটো হাঁটুতে সব সময়তেই ঠোকাঠুকি হওয়ার একটা প্রবণতা থেকেই থাকে। তো যে কারণে বিভিন্ন এক্সারসাইজের মধ্য দিয়ে কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আমি এক ধরনের এখানে যোগাসন, এই এক ধরনের যোগাসন, বিভিন্ন ধরনের এক্সারসাইজ বিভিন্ন দেখানো হয়েছে, যেগুলো দিয়ে আমরা এর থেকে মুক্তি লাভ করতে পারি। তো দেখা যাক। নাম্বার নেক্সট আছে বো লেগ। অর্থাৎ আগে যেমন আমি বললাম নকনি, দুটো হাঁটু লেগে যাচ্ছে, এটা কারো কারো ক্ষেত্রে আছে দুটো হাঁটু ধনুকের মতন বাঁকা, এরকম অনেকের থাকলেও থাকতে পারে, হতে পারে। বলছে এটা বিশেষ কোনো ক্ষতিকর নয়, দেখতে একটু অড, ক্ষতিকর হতে পারে এইগুলো, যেমন আর পায়ে পায়ে সব সময়তেই লেগে যাচ্ছে, হোঁচট খেতে পাচ্ছেন, হুড়মুড়িয়ে পড়ে যেতে পারছেন, সিঁড়ি থেকে নামার সময় আপনি হোঁচট খেয়ে গেলেন হাঁটুতে হাঁটু, কিন্তু এক্ষেত্রে কোনো হোঁচট খাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু দেখতে একটু অড, এটাকে বলছে বলে। অনেক বেশি লোড গ্রহণ করার ফলে, মাথায় অনেক বেশি ভারী লোড বহন করেছে, জাহাজে মাল তুলছে, লরির উপরে মাল তুলছে, অনেক বেশি লোড নিয়ে তুলছে, সেগুলো বহুদিন যাবত এই লোড নিয়ে কাজ করার ফলে তার এই বক্রতা ধরা পড়েছে। তো তার জন্য কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটি দিয়ে আমরা চেষ্টা করেছি যে কিভাবে এই রোগ থেকে নিরাময় হতে পারি। তো সর্বোপরি আমি শেষের দিকে এসেছি। আর একটি আছে স্টুপিং শোল্ডার, অর্থাৎ ঘাড়ের উপর অতিরিক্ত বোঝা বহন করার ফলে এবং ঘাড় নিচু করে অনেক বেশি সময় কাজ করার ফলে, তাতে আপনি মোবাইল নিয়েও ঘাটাঘাটি করতে পারেন, লেখাপড়াও করতে পারেন, সোনার উপর গহনার কাজও করতে পারেন, সেলাই মেশিনে সেলাইয়ের কাজ করতে পারেন, একটানা কুটির শিল্পের কাজ করতে পারেন অনেক বিষয়ে। সেই কারণে কিন্তু দীর্ঘদিন যাবত এই কাজ করার ফলে তার অবয়বটা হওয়া উচিত ছিল এই সরলরেখা বরাবর, যেটা আমি সর্বপ্রথমেই দেখিয়েছিলাম চিত্রে, কিন্তু তার হয়ে গেছে কাজের বিবর্তনের ফলে এই ধরনের একটা বক্রতা তার শরীরের মধ্যে চলে এসেছে, যে কারণে এই রোগটির নাম বলা হচ্ছে স্টুপিং শোল্ডার, যা কিন্তু এই যোগ অভ্যাসের ফলে নিরাময় হতে পারে। হয়তো একসাথে সবটা সম্ভবপর নয়, ধীরে 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 এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং যোগাসনের মধ্য দিয়ে কিন্তু আমরা এর নিরাময় করতে পারবো। নাম্বার লাস্ট আমি দিচ্ছি সূর্য নমস্কার। এখানে আমি যে ধরনের যতগুলো ধরনের পশ্চাৎ ডিফরমিটিস এর কথা বললাম, অর্থাৎ দেহ ভঙ্গিমার বিকৃতির কথা বললাম, সমস্ত ধরনের রোগের ক্ষেত্রেই কিন্তু এই সূর্য নমস্কার যে আমাদের যোগাসনের একটি অবয়ব এখানে দণ্ডিতমান করা হয়েছে, তার প্রত্যেকটি পর্বেরই কোনো না কোনো গুরুত্ব আর ইম্পর্টেন্স রয়েছে। এই সূর্য নমস্কার যদি আমরা প্রতিদিন প্রতিনিয়মিত ভাবে করতে পারি, তাহলে এই সূর্য নমস্কারের যে পদ্ধতি বা পাঠ দান করা আছে, তাতে আমরা মনে করি আমাদের জীবদ্দশায় হয়তো বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারি, বিভিন্ন ধরনের দেহ বিকৃতি থেকে মুক্তি পেতে পারি। তো আশা করব আমি ছোট্ট সময়ে আপনাদের সামনে কিছু একটু তুলে ধরতে পারলাম, যদিও এই বিষয়ে বলার শেষ নেই, এই বিষয়ের উপর অনেক বেশি আপনাদেরকে জানানো যেতে পারে, বা যে কোর্সটি আমরা শুরু করেছি সেই কোর্সে আমরা বিশদে তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি যোগ অভ্যাস কিভাবে করা হয়, কখন করা হয়, কাদের ক্ষেত্রে করা হয়, কোন বয়সের ক্ষেত্রে কি কি ধরনের যোগা করা চলবে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসব। তো আশা করি আজকের এই অনুষ্ঠানে সামান্যতম সময়ে আমি যতটুকু যা পারলাম হয়তো বোঝাতে পেরেছি। আমার পরবর্তী বক্তা অধ্যাপক প্রীতি নন্দী, তিনি বর্তমানে দিল্লিতে জেআরএফ ইন যোগা মোরারজি দেসাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগাতে কর্মরত, প্রাক্তন নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং উনি ওয়েস্ট বেঙ্গল
যোগা কাউন্সিলের বর্তমানে প্রেসিডেন্ট। তো উনি বিশদে আরো নিশ্চয়ই বলবেন, আপনারা হয়তো উপকৃত হবেন আমি আশা রাখছি। আপনাদের এই যোগের মধ্য দিয়ে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন, এবং যোগাকে নিয়ে আপনারা যদি পড়াশোনা করতে চান বা জানতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর চন্দ্রশঙ্কর হাজারি মহাশয়কে। তিনি আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আমাদের শারীরিক গঠন, মানসিক স্বস্তি কিভাবে আসবে বিভিন্ন যোগাসনের মাধ্যমে। তো আমরা সকলে এই করোনা মহামারীতে যোগাভ্যাস ঠিকঠাক রাখবো, যাতে করে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার, শরীরের শারীরিক ক্ষমতা আরো বৃদ্ধি পায়। ধন্যবাদ চন্দ্রশঙ্কর হাজারি মহাশয়কে। এর পরবর্তী বক্তা প্রফেসর প্রীতি নন্দী, নিখিল বঙ্গ শিক্ষক মহাবিদ্যালয় বিষ্ণুপুর, JRF in Yoga, Morali Desai National Institute of Yoga, and President of West Bengal Yoga Council. আমি প্রফেসর প্রীতি নন্দী মহাশয়কে অনুরোধ করছি, আপনার বক্তব্য শুরু করুন। নমস্কার। I am audible? Yes, ma'am, you're audible. আমি এখানে উপস্থিত সকল আমার কলিগদের আর তার সঙ্গে আমার ছাত্রছাত্রীদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। তো আমার আগেই এই জাস্ট আমরা এতক্ষণ ধরে যোগের উপর অনেক কিছু আলোচনা আমরা শুনলাম, আলোকপাত করলাম। তো আশা করি মোটামুটি একটা সবাইকারই একটা বেসিক ধারণা কিছু হলেও আমাদের তৈরি হয়েছে। তো এছাড়াও যদি কারো কোনো কিছু প্রশ্ন থেকে থাকে সেগুলো তো আমরা আলোচনা করব শেষের দিকে। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আলোচনা করার সুযোগ দেওয়া হোক, বা আমি চাইবো যে আমি তাদের কিছু প্রশ্নের উত্তর আমি যদি দিয়ে তাদেরকে স্যাটিসফ্যাকশন দিতে পারি। তো যোগের আমরা অনেক কিছু কথাই শুনলাম, বেনিফিট তো শুনলামই। তো এখানের মধ্যে আমি আর কিছু কিছু খুব বেশি আমি আলোচনার দিকে আর এগিয়ে যাব না, তখন এটা কোর্স নেক্সট শুরু হতে চলেছে, ওর মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো। আর স্যার যেমন বললেন যে আমরা এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই যে যোগের ব্যাপারটাকে কখনোই পুরোটা একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা দিতে পারবো না এই অল্প সময়ের মধ্যে। তো তাও আমরা চেষ্টা করব, আমি আমার তরফ থেকেও চেষ্টা করব যে আরেকটুখানি বেটার কনসেপ্ট যদি আরেকটু দেওয়া যায়। আমরা বেশিরভাগটাই এখন শুনলাম বেনিফিটের মধ্যে, যে ফিজিক্যালি বেনিফিট কি কি আছে, কিছু আনসার অনেক কিছু ফটোর মাধ্যমে আমাদেরকে প্রেজেন্ট করলেন, সবাইকে দেখানোর চেষ্টা করলেন যে আমাদের শারীরিক যে গঠন রয়েছে সে গঠন কোনো কারণে যদি ডিসব্যালেন্স হয়ে থাকে তাহলে আমাদের কত রকম কি প্রবলেম কি আসতে পারে, আর ফিজিক্যালি আমাদের কি কি বেনিফিট আমরা পেতে পারি। যেমন তার মধ্যে আরো দুটো একটা আমি জাস্ট অ্যাড করে দেবো। যেমন ধরুন এখানে ইমিউনিটি পাওয়ার অনেকটা স্ট্রেনথেন হয়। যেমন আমরা যদি যোগ করি ফিজিক্যালি আমরা দেখতে পাবো যে আমাদের ইমিউনিটি পাওয়ার অনেকটাই লেভেলটা অনেকটা বেড়েছে, ইমপ্রুভ হয়েছে ইমিউনিটি পাওয়ার। তার সঙ্গে আমাদের ইনজুরি, নানা রকম যে খেলাধুলা, যে আমরা যে কোনো যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা যদি কিছু করে থাকি তো বলতে যাওয়ার একটা ইনজুরি হওয়ার চান্স থাকে যদি তার আগে আমাদের ওয়ার্ম আপ না করে থাকি। তো যোগের ক্ষেত্রে যদি আমরা যোগ ব্যায়াম যেগুলো রয়েছে আমরা লুজনিং এক্সারসাইজ বলি ওখানে ওয়ার্ম আপের জায়গায়, তো লুজনিং এক্সারসাইজ যদি আমরা কিছু করে থাকি তো তার ফলে কিন্তু এই ইনজুরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। যোগের মাধ্যমে আরো বেনিফিট আমরা কি পেতে পারি, আমাদের ইট অ্যান্ড স্লিপ বেটার হতে পারে। তার মানে আমাদের এখানে খাওয়া দাওয়া আর তার সঙ্গে আমাদের রাতের যে ঘুমটা সেটা কিন্তু অনেক বেটার হতে পারে। খাওয়া দাওয়াটা কি হবে অনেকেরই হয়তো প্রশ্ন থাকলেও থাকতে পারে, যোগ করলে খাওয়া দাওয়াটাতে আর কি করে বেটার হবে। এটাই হবে যে আমরা যে খাবারটাই খাচ্ছি সেটা আমাদের ডাইজেশন ইমপ্রুভ হবে। ডাইজেশন ইমপ্রুভ হলে আমরা যে খাবারটা খাচ্ছি হজমটা হবে, আমরা ধীরে ধীরে দেখবো
জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যে নর্মালি আমরা নিতে থাকছি, সেটার থেকে আমাদের মন ধীরে 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 একটুখানি দূরে আসবে, এবং আমাদের বেটার কিছু খাওয়ার জন্যই আমাদের মন চাইবে। নর্মালি আমরা যখন জানতে পারবো যে কোন খাবারগুলো খেলে আমাদের শরীরের পক্ষে উপকার, সেটা কিন্তু একদিনেই আমাদের এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় না, ওটা দীর্ঘদিনের অভ্যাসে আস্তে আস্তে হতে থাকে। আর যোগ অভ্যাস দীর্ঘদিন যদি করি, আমাদের খাওয়া দাওয়ার একটা কিন্তু ডাইজেশনের যে ক্ষমতাটা, সেটা কিন্তু আমাদের অনেক ইমপ্রুভ হয়ে যায়। তার সঙ্গে আমাদের ফিজিক্যাল ফ্লেক্সিবিলিটি অনেক কিন্তু বৃদ্ধি পায়, যদি আমরা ফিজিক্যালের ব্যাপারটাতে আমরা যদি দেখি। পেন রিলিফ হয়, তো সেটা বললেনই, আর আমাদের এনার্জি অনেক বেশি গেইন হয়ে থাকে। আচ্ছা, এটা গেল ফিজিক্যালি। এরপরে আমি আসছি মেন্টালি আমাদের কি কি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারি। মেন্টালি আমাদের কি ডেভেলপমেন্ট হতে পারে, যেমন আমাদের যোগের ক্ষেত্রে যদি আমরা যোগ অভ্যাস প্রতিদিন করে থাকি, তাহলে আমাদের সৃজনশীলতা বা স্থিরতা, মনের এই যে দুটো ব্যক্তিত্বের যে বিকাশ রয়েছে, সেটা কিন্তু একদম শিরোনামের অধীনে, মানে প্রথমেই আসে। তো এখানে হতে পারে এটাই যে আমাদের উইল পাওয়ার কিন্তু অনেকটা গেইন হতে পারে, যদি আমরা নিয়মিতভাবে আমরা যোগ অভ্যাস করি। তাছাড়া আমরা আর কি দেখতে পারি, সেখানে আমরা যেমন দেখতে পাবো আমাদের সাহসিকতা বা ব্যক্তিত্বের আহ, একটা অংশ হয়ে ওঠে। আমাদের মধ্যে একটা সাহস জন্মায় যে কোনো কাজ করার আগে। যে যেমন আমরা নর্মালি কি হয়ে থাকে, যে যে কোনো কিছু কাজ করার একটা দ্বন্দ্ব আমাদের মাথার মধ্যে চলে, এটা পারবো না পারবো না। মনে হয় চেষ্টা করলে দেখা যেতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো না, কনফিডেন্স লেভেলটা একটু কম হয়ে থাকে। যদি যোগ অভ্যাস করে থাকি, তো সেই কনফিডেন্স লেভেলটাও ধীরে 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 গেইন হতে থাকে। আচ্ছা, তার সঙ্গে আমাদের মনের আরো অনেক কিছু দিক, মেন্টালি যে ডেভেলপমেন্ট, সেগুলো আমরা কিন্তু আস্তে আস্তে যখন যোগ অভ্যাস করতে থাকবো তখন দেখতে পাবো। আমরা একদম একটা কোনো মূল কোনো জিনিসের প্রতি আমি কিন্তু অবিচলিত ভাবে সেই জায়গাটাতে আমরা থাকতে পারি। কোনো একটা নির্দিষ্ট আমরা যখন ডিসাইড করি, ধরুন আমাদের ছাত্র বয়সে ডিসাইড করি যে আমরা এই সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করব, এগিয়ে যেতে হবে। কিছুদিন করার পর মনে হলো না, এটা না আমার ঠিক ভালো লাগছে না, সাবজেক্ট এই বিষয়টা আমি অতটা যেন মনে হচ্ছে আয়ত্ত করতে পারছি না, এটা ছেড়ে দিয়ে আমরা অন্য কিছু রাস্তা দেখি, বা কেউ আমাকে বললো অন্য কোনো রাস্তা, আমাকে অন্য কোনো বিষয় সম্পর্কে সে আলোচনা করলো, যে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করলে পরবর্তীকালে যে হয়তো সে অনেক বেটার বেটার চান্স পেতে পারে। তখন তার মনে হয় সে কনফিউজ হয়ে যায়, যে তাহলে আমি হয়তো ভুল ডিসিশন নিয়ে ফেলেছি, আমার মনে হয় লাইনটা চেঞ্জ করাই বেটার হবে। তার মধ্যে নিজের মধ্যে যে কনফিডেন্স পাওয়ারটা থাকে না, উইল পাওয়ারটা যে কম হতে থাকে, যদি ঠিক মতো আমরা যোগ অভ্যাস করে থাকি, তাহলে এই উইল পাওয়ারটা ধীরে ধীরে গেন হতে থাকে। আমাদের ইমোশনাল লেভেল, সেটা ডেভেলপড হতে পারে। ইমোশনাল লেভেলের মধ্যে এই যে আমাদের মনের মধ্যে মানসিক একটা যে দ্বন্দ্ব চলে, অশান্তি চলে, সেইটার থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। আমাদের জীবন একটা শান্তিপূর্ণ হয়ে উঠতে পারে। দ্বন্দ্ব কেমন মনের মধ্যে, যেমন আমি বললাম যে আমরা কনফিউজ হয়ে যাই কোনো একটা বিষয়কে, বা হঠাৎ করে কেউ বলল যে এখন যেমন আমাদের স্কুল কলেজ খুললো, সবাই একটা জায়গাতে প্রথমে বেশ ছুটি কাটানো একটা চলছিল, বাড়ির মধ্যে থেকে স্কুলে অনলাইনে একটা অভ্যস্ত হয়ে গিয়েছিল। হঠাৎ করে স্কুল খুলতে অনেকের মনের মধ্যে এলো যে এই মুহূর্তে স্কুল যাওয়াটা কি বেটার হবে, এই টাইমে কি ঠিক উচিত হচ্ছে, তখন আবার থার্ড ওয়েভ আসতে চলেছে। ঠিক সেই টাইমটাতে মানুষের মনের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল। আমি কে জানে আমরা স্কুল কতদিন করতে পারবো, অনেক বছর পর করছি, আমাদের স্কুল যাওয়ার যে অভ্যাসটা আছে সেটা কেটে গেছে, স্কুল যেতে কেমন লাগবে না লাগবে, স্কুলে যে অনেক রকম একটা মাথার মধ্যে দ্বন্দ্ব চলে। এই দ্বন্দ্বর কারণে আমরা না সব সময় আমাদের মেন্টালি কি হতে থাকে, কিছু না কিছু কিছু না কিছু আমরা সব সময় চিন্তা করছি। এর ফলে আমাদের এনার্জি কিন্তু প্রচুর লস হয়ে থাকে। যেমন এক্সাম্পল আমি দিই, আমাদের এটা রিসার্চ করে গবেষণা করে পাওয়া গেছে যে একটা মানুষ 24টা ঘন্টার মধ্যে 60,000-এর থেকেও বেশি চিন্তা ভাবনা করে থাকে। তাহলে ভাবুন, একটা দিনে 24 ঘন্টার মধ্যে একটা মানুষ 60,000-এর থেকেও বেশি চিন্তা ভাবনা করে থাকে, ঠিক ঘুম থেকে ওঠার থেকে রাত্রি শুতে যাওয়ার আগে পর্যন্ত, বা রাতের মধ্যেও হয়, ঘুমের ঘোরেও অনেকে অনেক কিছু চিন্তা করতেই থাকে।
তার ঘুমটা ক্লিয়ার হলো না, কিছু চিন্তা এসে গেলো, তার ফলে তার ঘুমটা ক্লিয়ার হলো না। তো এই 60,000 চিন্তা ভাবনাকে যখন আমি কন্ট্রোল করব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এনার্জিটা যে কোন জায়গায় কাজে লাগাতে হবে। তখন আমাদের শরীরের যে এনার্জিটা আমরা পাচ্ছি, যে খাওয়া দাওয়া বা অন্য কিছুর ফলে যে এনার্জিটা আমরা গেইন করছি সেখান থেকে, সেই এনার্জিটা আমরা সঠিক জায়গায় লাগাতে পারছি না। আমাদের সারাদিনের যে নিত্য একটা লাইফস্টাইল যেটা রয়েছে, নিত্য রুটিন, আমাদের যা কাজ করার, বা আমরা যে কর্মস্থলে যাচ্ছি, বা স্টুডেন্টরা নিজেদের পড়াশোনার মধ্যে যে যুক্ত রয়েছে, এই সব কিছুই তাদের যে একটা দায়িত্ব রয়েছে, সেই জায়গাতে তারা সেই এনার্জিটাকে ইউটিলাইজ ঠিক মতো করতে পারছে না। তারা সারাদিন মাথার মধ্যে কিছু না কিছু সবসময় চিন্তার বা তাদের দ্বন্দ্বর মধ্যে সে এনার্জিটা ওই জায়গাতে ওয়েস্ট হয়ে যাচ্ছে। সেইটাকেও আস্তে আস্তে কন্ট্রোলের মধ্যে আনা যায়। 60,000 থেকে কমিয়ে কমিয়ে 40,000, 40,000 থেকে 30,000, যদি 50%ও যদি আমি কম নিয়ে আসতে পারি আমাদের দ্বন্দ্বকে মাথার মধ্যে, সেটার থেকেও কিন্তু আমরা অনেক বেশি এনার্জি গেইন করতে পারবো, সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, এবং অনেক কিছু লাভ হতে পারে। এখানে পতঞ্জলি মুনি তার শ্লোকে বলেছেন প্রথম পাদেই যে যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ যদি আমরা প্রতিদিন অভ্যাস করি, যোগ যদি আমরা প্রতিদিন অভ্যাস করে থাকি, মনের মধ্যে যে চিত্তবৃত্তি, তার মানে চিত্তবৃত্তি মানে আমাদের যে মনের মধ্যে চিন্তা ভাবনার যে বৃত্তি, বলতে একটা গোল জিনিস, বৃত্তি বলতে আমরা গোল জিনিসটাকে বোঝাচ্ছে, মানে আমার মনের মধ্যে যে চারপাক খাচ্ছে সব সময় চিন্তা ভাবনা, সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণে আনা যায়। আচ্ছা, এর কিছু আমরা ইমোশনাল লেভেল ডেভেলপমেন্টের কিছু ব্যাপার আমরা জানতে পারলাম। তার সঙ্গে স্পিরিচুয়ালি আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট হয়ে থাকে। স্পিরিচুয়ালি বলতে আমাদের আধ্যাত্মিক কিছু চেতনা আমাদের জাগরণ হয়ে থাকে। যেমন যদি যোগ অভ্যাস করি, তো আমাদের চিন্তা ভাবনার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়। তখন বেটার থেকে বেটার আমাদের গ্রন্থ, বেটার কিছু পড়াশোনা, স্টাডি, কিছু বিষয় সম্পর্কে জানা, আমাদের এই সব জিনিসগুলোর প্রতি একটা আকর্ষণ আস্তে 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 ধীরে 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 তৈরি হতে থাকে। যেমন আমাদের যদি স্পিরিচুয়াল লেভেলে করতে যদি বলা যায়, যেমন আমাদের উম, যেমন কাম, ক্রোধ, লোভ, মৎস্য, এই যে 5 ধরনের আমাদের যে লেয়ার রয়েছে, এই জায়গাগুলোকে কন্ট্রোলের মধ্যে আনা যায় যদি আমরা যোগ অভ্যাস করি। আমাদের মধ্যে যেমন রাগ অনেকটাই কন্ট্রোলের মধ্যে আছে। তার কারণ আমরা যখন জানতে পারি যে রাগটা একটা মানুষের মধ্যে আসেই কেন, সেটা যদি আমরা জেনে যাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের রাগটা আমাদের অনেকটাই আমার নিজের হাতের মধ্যে বা কন্ট্রোলের মধ্যে এসে গেছে। তো এরকম অনেক কিছু আমাদের বেনিফিট আমরা যোগের মাধ্যমে পেয়ে থাকি। তো আরো যখন অভ্যাসের মাধ্যমে আমরা ঢুকবো, সেটা তখন কিন্তু আমরা জানতে পারবো। তো যোগের আমাদের আরো একটা জিনিস আমি জানিয়ে রাখতে চাইবো, কনসেপ্ট অফ বডি অ্যাকর্ডিং টু যৌগিক লেয়ার। আমাদের এইটার মধ্যে 5টা আমাদের লেয়ার রয়েছে। এটা কোথা থেকে পেয়েছি জানতে পেরেছি, সেটা হচ্ছে তৈত্তরীয় উপনিষদে। তৈত্তরীয় উপনিষদের মধ্যে আমাদের 5টা লেয়ারকে আমরা আহ, জানি জানতে পারি। সেটা হচ্ছে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময়। 5টা লেয়ার রয়েছে আমাদের শরীরের মধ্যে। আমরা যদি নর্মালি আমরা যখন সায়েন্স নিয়ে পড়াশোনা করি, তখন আমরা বলি আমাদের শরীর কি নিয়ে, আমাদের ফিজিক্যাল বডি কি নিয়ে আমাদের তৈরি। তখন আমরা জানতে পারি আমাদের হাড়, মাংস, রক্ত, এসব দিয়ে যে আমাদের জল, এসব দিয়ে যে আমাদের শরীরটা যে তৈরি, নর্মালি আমরা বলে থাকি। আচ্ছা, যৌগিক ব্যাপারে আমরা যদি জানতে পারি যে আমাদের ফিজিক্যাল বডিটা কিভাবে আমাদের তৈরি রয়েছে, ফার্স্টে বলবো অন্নময় কোষা দিয়ে। অন্নময় কোষাটা কি? আমাদের ফার্স্টটা যে লেয়ার রয়েছে শরীরের মধ্যে, সেই লেয়ারটার মধ্যে ফার্স্ট হচ্ছে আমাদের পৃথিবী, জল, অগ্নি, বায়ু আর আকাশ। এটা হচ্ছে অন্নময় কোষার মধ্যে এই 5টা লেয়ার রয়েছে। 5টা জিনিস দিয়ে আমাদের মানে ফাইভ অ্যানিমাল দিয়ে এই বডিটা আমাদের তৈরি। তো আমরা এইটার সম্পর্কে নামগুলো আমরা শুনেইছি যে পৃথিবী, জল, অগ্নি, বায়ু আর আকাশ।
এইটা হচ্ছে 5টা অবয়ব দিয়ে আমাদের শরীরটা তৈরি। এটা অন্নময় কোষার। প্রাণময় কোষার লেভেলে আমরা তখন জানতে পারছি আমাদের প্রাণময় কোষাটা কি। সেটা হচ্ছে আমাদের শরীরের যে সেল যে তৈরি হচ্ছে সেখানে প্রাণিক এনার্জি রয়েছে। সেলগুলোর মধ্যে একটা প্রাণিক এনার্জি রয়েছে, মানে তার থেকে আরেকটু ডিপলি যদি আমরা দেখি লেয়ার, সেটা হচ্ছে আমাদের সেলের মধ্যে রয়েছে সেই লেয়ারটা, সেটাকে হচ্ছে প্রাণময় কোষা। এখানে আমাদের 5টা বায়ু রয়েছে। 5টা বায়ু বলতে যেরকম উদান বায়ু, প্রাণ বায়ু, সমান বায়ু, আপান বায়ু, বিয়ান বায়ু। এই 5টা বায়ু দিয়ে আমাদের ওই সেল বা কোষটা গঠন হয়েছে রয়েছে, যেটাকে প্রাণময় কোষা বলা হচ্ছে। তার ঠিক ওপরের যে লেয়ার রয়েছে সেটাকে বলা হচ্ছে মনোময় কোষা। মনোময় কোষা আমাদের হচ্ছে মনের মধ্যে আহ মনটা যদি আমরা উদাহরণ দিই, কিছু বলবো যে উম, আমাদের চোখ দিয়ে যখনই কোনো কিছু আমরা জিনিসকে দেখছি, তো সাথে সাথে সেই দেখাটার সাথে সাথে আমরা বাকি সাইডের কিছু ভুলে যে পুরো ফোকাসটা তখন সেই জিনিসটার উপর চলে যায়। নর্মালি একটা আমি যখন কোনো, এই যেমন ধরুন এখনই আমি কথা বলছি, যখন একটা ভিডিও দেখতে পাচ্ছি তখন কথাটা শোনা বা দেখার পক্ষে একটা ইন্টারেস্ট জাগে। কিন্তু যখন আমি শুধু শুনছি তখন মাইন্ডটা শুনছে তো ঠিকই কানে, আর যখন চোখে অন্য কিছু দেখছি তখন মনটা ঠিক দেখার দিকে বেশি চলে যায়, কনভার্ট হয়ে যায়। তো তো এই মনের মধ্যে কি একটা চিত্তবৃত্তি, যে একটা কন্ট্রোলে এখানে আসার ব্যাপারটা মনোময় কোষার মধ্যেই রয়েছে। এখানে আমাদের মনটাকে, মাইন্ড আর আমাদের ব্রেন, এই টাইমে এই জায়গাটাকে কন্ট্রোলের মধ্যে আনতে হয় এই মনোময় কোষাতে। আর এই মনোময় কোষার থেকেই কিন্তু আসল আমাদের ডিজিজ বা যে রোগ রয়েছে এখান থেকেই কিন্তু উৎপত্তি হয়ে থাকে, মনোময় কোষার থেকেই। আদি বলা হয় ফার্স্ট ওটাকে। আদির থেকেই আস্তে আস্তে ব্যাধিতে পরিণত হয়। আমরা একটা জিনিস জানবো, রোগ আমাদের মধ্যে যে বলছি কোনো ডিজিজ যে আসছে, একদিনে কিন্তু আমাদের কোনো রোগই আসে না। আচ্ছা, আমরা যদি বলি ওই আর্থ্রাইটিস বা আমাদের যদি ডায়াবেটিস বলে থাকি, বা যে কোনো ক্রনিক ডিজিজ, অ্যাকচুয়ালি ক্রনিক ডিজিজ একদিনের মধ্যে তৈরি হয় না। ওটা দীর্ঘদিনের আমাদের একটা বদ অভ্যাসের কারণে বা আমাদের লাইফস্টাইলের কারণে আমাদের ধীরে 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 অনেক দিন হতে 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 যখন পুরনো হয় তখন সেটা আমাদের শরীরের মধ্যে তার এফেক্ট দেখা দেয়। তো এই মনোময় কোষার থেকে আসে। যখন আমাদের মন চঞ্চল বা আমাদের সবসময়তে মন অন্যদিকে কনভার্ট, যেই দিকে থাকার কথা সেই জায়গায় যখন অন্যদিকে কনভার্ট হচ্ছে, যেমন আমরা সবসময়তে ফাস্ট ফুড দেখছি, তখন আমার নিজের মধ্যে কন্ট্রোল থাকছে না, মন আমার কন্ট্রোলের মধ্যে নেই। তো সবসময় যখনই আমার চোখের সামনে ফাস্ট ফুড দেখছি, তখন আমাকে যখন বেটার অপশন দেওয়া হচ্ছে কোনো জুস বা আমাদের কাছে ফ্রেশ ফ্রুট যখন অপশন দেওয়া হচ্ছে যে দুটোর মধ্যে তুমি কোনটাকে চুজ করবে, তো সবার প্রথমে নর্মালি ফাস্ট ফুডটাকেই মানুষ বেশি চুজ করবে। তার কারণ ওই যে একটা খাবারের প্রতি একটা লালসা, বা ওই যে টেস্ট মানুষ জেনেছে যে এর মধ্যে একটু স্পাইসি একটা টেস্ট রয়েছে, তো সেটাকে কখনো সে কন্ট্রোল করতে পারে না। এই মনটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু আমাদের রোগই আসে না। অ্যাকচুয়ালি যদি আমি যোগটাকে ভালো করে জানি তাহলে জানতে পারবো। মনোময়ের কষার যে একটু ওপরের যে লেভেল সেটা হচ্ছে বিজ্ঞানময় কোষা। তার কারণ বিজ্ঞানময় কোষাটা কি, বিজ্ঞান নামেই বলা হয়েছে বিজ্ঞান। তো আমাদের যেখানে সঠিক জ্ঞানের অভাব সেটাই হচ্ছে বিজ্ঞানময় কোষ। যখন আমাদের কোনো একটা বিষয়ের উপর সঠিক আমাদের নলেজ বা জ্ঞান হয়ে যাবে, তখন ওই বিজ্ঞানময় কোষাটা আমাদের সেই লেভেলটা আমরা পার করতে পারবো। বিজ্ঞানময় কোষের পর আসে আমাদের আনন্দময় কোষা। মানে আমাদের বিশ্বের সব ধরনের যখন জিনিসের উপর সঠিক জ্ঞান বা নলেজ একটা ওভারঅল তৈরি হয়ে যাবে, আর ঠিক মতো যোগের একটা অভ্যাসের স্টেপ বাই স্টেপ লেভেল যখন আমরা পৌঁছাতে পারবো, তখন ওই লেভেলটাকে ক্রস করে আমি আনন্দময় কোষায় পৌঁছাতে পারবো, যেটাকে বলা হচ্ছে সমাধির একদম উঁচু, একদম উচ্চ স্তরে পৌঁছানো, সেটাই হচ্ছে আনন্দময় কোষা। তো আমি এখান থেকে এই একটা জিনিসকে আমি বলতে চাইবো, যোগ এরকম নয় যে 2 দিন বা 4 দিন প্র্যাকটিস করার পর বা 1-2 মাস করার পর আমরা কোন সমাধি লেভেলে পৌঁছাতে যাব। বা অনেকের প্রশ্ন থেকে থাকবে
যে যোগ অভ্যাস করে আমার প্রয়োজন কি আছে? আমরা কি আমরা সমাধিতে পৌঁছানো আমার তো কোনো এখনো উদ্দেশ্য নেই। আমরা এখন পড়াশোনা করছি, আমরা স্টুডেন্ট লাইফ, আমাদের যোগ অভ্যাস করে লাভ কি রয়েছে? যোগ অভ্যাস করে লাভ এটাই রয়েছে, আমাদের ভগবদ গীতায় বলছেন যে যোগা কর্মসু কৌশলম। মানে আমরা যেই কিছু কর্ম করছি, যা কিছু করছি, তার মধ্যে কুশলতা, তার মধ্যে আনাটাই হচ্ছে যোগ। তাহলে আমরা যদি পড়াশোনাই করছি, আমাদের এখন লাইফ, আমাদের এখন পড়াশোনা, আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের পড়াশোনা ছাড়া আমাদের কিছু হতে পারে না। তো সেই কর্মের মধ্যে কুশলতা নিয়ে আসে, মানে আমরা সেই পড়াশোনাটা কিভাবে, কতটা সুন্দরভাবে আমি করতে পারবো, বা ইজিলি আমি যখন পড়তে বসলাম, যে আমাদের একবার পড়াটার সাথে সাথে আমাদের মুখস্থ হয়ে গেল, বা মুখস্থ কি করে হয়ে যায়, কখন আমরা পড়াটাকে মুখস্থ করতে পারি? যখন আমার মন ঠিক ওই পড়াটার উপর, যখন আমাদের পুরো ফোকাসটা যখন সেই বিষয়টার উপর ঢুকে যায়। আমরা যদি বই পড়ছি, বই সামনে আমার খোলা রয়েছে, পাশে আমার টিভি চলছে, কখনোই আমি ওই পড়াটাতে কনসেন্ট্রেশন দিতে পারবো না। তখন কানে আমি ওই টিভির ওই আওয়াজটা আমার আসবে, আর আমার চোখটা বারবার ধরে এই বইয়ের থেকে আমার ওই টিভির দিকে চলে যাবে। তো ফলে কি হবে, আমার সবসময় কনসেন্ট্রেশনটা এই বইয়ের থেকে আমার টিভির দিকে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি কখনোই কম সময়ের মধ্যে পড়াটাকে মুখস্থ করতে পারবো না। তখন মনের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকবে, দুটো জিনিস, একটা বইটা পড়ছি সেটা পড়তে হবে, প্লাস টিভিতে কি বলছে সেটাও শুনতে হবে। তো এই দ্বন্দ্বটাকে কাটিয়ে ওঠা, তার কারণ আমরা এখন পড়তে বসেছি, পড়তে বসলে সেই পড়াটাতেই আমরা যদি মনোযোগ আমি দিতে পারি, সেই মনোযোগটা নিয়ে আসে যোগ অভ্যাসের মাধ্যমে। তো ব্যাস, স্টুডেন্টদের জন্য আমার একটাই কথা, যে যোগ অভ্যাস করলে, তো আমরা যে যার আহ, এখন শুধু স্টুডেন্টের কথাই বলবো না, স্টুডেন্ট বাদ দিয়ে যে যেই প্রফেশনেই রয়েছে, সেই প্রফেশনটাকে আরো বেটার থেকে বেটার জায়গায় আনা। আমরা যদি সারাদিন কোনো ডিউটি করছি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, ডিউটি করার পর নর্মালি আমাদের লাইফে দেখি যে আমরা টায়ার্ড হয়ে পড়ছি, ডিউটি থেকে ফিরে এসে যখন বাড়ি ফিরি তখন টায়ার্ড হয়ে যায়। তো এই টায়ার্ডনেসটা আসবে না যদি প্রতিদিন আমরা যোগ অভ্যাস করে থাকি। আর বিশেষ কিছু আমি এটাকে আর দীর্ঘায়িত আমি করছি না। আহ, আমি চাইবো কারো যদি কিছু ছোটখাটো কিছু প্রশ্ন থেকে থাকে, কিছু জানার ইচ্ছে থাকে যোগ নিয়ে, সেই বিষয়গুলোকে আমি আরেকটু তুলে ধরতে পারবো ভালো করে। আমি জাস্ট একটা বেসিক কনসেপ্ট দিচ্ছিলাম, খুব বেশি ডিটেলস প্রথম দিন, যেহেতু একটা বেসিক জায়গা, স্টুডেন্টরা এরপর কোর্সের দিকে এগিয়ে যাবে, আমি বেশি কিছু আলোচনার দিকে গেলাম না। ধন্যবাদ প্রফেসর প্রীতি নন্দী মহাশয়কে। এরপরে আমরা ছোট্ট একটি ইন্টারেক্টিভ সেশনে যাব। তো সেই ইন্টারেক্টিভ সেশনটা শুরু করার জন্য আমি ডক্টর শুভঙ্কর সর্দার মহাশয়কে অনুরোধ করছি যে আপনি ইন্টারেক্টিভ সেশন চালু করুন এবং শেষে একটি ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান মাধ্যমে এবং কালকের অনুষ্ঠান সূচি জানিয়ে আপনার অনুষ্ঠান শেষ করবেন। ডক্টর শুভঙ্কর সর্দার মহাশয়। আচ্ছা, ধন্যবাদ। আমি ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করব, যোগ সম্পর্কে যদি ম্যামকে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে এইখানে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, মানে আমি আমার একটা প্রশ্ন রয়েছে ম্যাডাম, ওটা একটু বলুন। হ্যাঁ, বলছি আপনি একটা জিনিস বললেন যে মানে মানে অনেকগুলো জিনিসই বলেছেন, কিন্তু সেখান থেকে আমরা জানতে পারলাম যে যোগের মাধ্যমে কিভাবে আমাদের শরীরটাকে আরও ইমিউনিটি গ্রো করা যায়। হ্যাঁ, তো প্লাস আমাদের মনের ওপর মানে মনের ওপর আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি এই যোগাভ্যাসের মাধ্যমে, তা জানলাম আমরা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তো আমরা যে মানে এইখানে একটা জিনিস যে আমরা যখন আপনি একটা মানে উদাহরণ দিয়ে যখন বললেন যে আমরা যখন বই পড়ি ধরুন, সেই সেই সময় যদি টিভি চলে, সেই সেই সময় হুম। আমাদের একসঙ্গে মানে আমরা চাই আর কি,
মানে এটা আমার ক্ষেত্রেও হয় আর কি, যে আমরা চাই যে বইটাও পড়তে চাই, প্লাস মানে যদি আমরা মানে শুনতে পাই শব্দটা, দুটোই একটা মানে মানে দুটোর ভিতর সামঞ্জস্য রাখার চেষ্টা করি অ্যাকচুয়ালি আমরা। হ্যাঁ, তো এটা এটা অ্যাকচুয়ালি মানে আমাদের শরীরের উপরে বা আমাদের মনের উপরে কি মানে কি কিভাবে এটা এটার মানে ইয়ে আর কি, মানে এটা কি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর না কি? না, আমি যেমন বলি এটা যে যখন আমরা কোনো একটা জিনিস কনসেন্ট্রেশন করছি, ধরুন একটা বই আমাকে পড়তে হবে, সেই বইটা যদি মনোযোগ সহকারে কেউ যদি পড়ে, যদি তার মন সবসময়তেই যে একটা জিনিসের উপর ভাবে, যোগের কি মধ্যে কি হয়, আমাদের মন আর শরীর এই দুটোকে এক করতে হয়, তবে মন আর শরীর আমাদের দুটোকেই এক করতে হচ্ছে। তো তখন আমাদের মনের মধ্যে একটা কন্ট্রোল পাওয়ারও আস্তে আস্তে তৈরি হচ্ছে, সব ফোকাসটা কিন্তু তখন আমাদের পুরোপুরি শরীরের উপর আসে। যোগটার আসল উদ্দেশ্যই এটা, আমাদের শরীর একদিকে কাজ করছে, মন আরেক দিকে কাজ করছে। তো দুটো যখন দুদিকে ডিভাইড হয়ে আছে, তখন আমরা কিন্তু বেশি অনেকটা তখন দ্বন্দ্বের মধ্যে থাকি। আর যখন শরীর আর মনকে একত্রিত করতে পারি, তখন কিন্তু আমরা নিজেকে উপলব্ধি করতে পারি আমি কে, বা আমার শরীরের তখন কি অবস্থা, সেই বর্তমান অবস্থাটাকে আমি ফিল করতে পারি নর্মালি। তখন না হলে কি, আমরা বেশিরভাগ যতক্ষণ আমাদের চোখ খোলা রাখি, পুরো ফোকাসটা তখন আমাদের বাইরের জগতের দিকে চলে থাকে। আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে যদি এক্সাম্পল সবাইকে যদি আমি বলি যে সারাদিন আপনি আপনার নিজের জন্য কতটা সময় দেন, অ্যান্সারে আমি পাবো বেশিরভাগই মানুষ বলবেন যে নিজের জন্য সময় দেওয়ার আমার কাছে সময়ই হয় না। হ্যাঁ, হ্যাঁ, তখন সেই এক্স্যাক্ট। আমরা প্রয়োজনটাই ফিল করতে পারি না যে নিজের জন্য সময়টা দেবো কিসের জন্য। তখন আমি নিজেকেই ফিল করার জন্য কখনোই সময় দিই না। ঘুম থেকে উঠলাম, চোখ খুললো, সামনে যেটা এলো ফার্স্ট ফোকাস ওইদিকে চলে গেল। তো সবসময় মনটা আমার ছুটছে, কিছু না কিছু দিকে ছুটছে। ওই যেমন আমি বললাম যে আমাদের রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে আমরা সারাদিনে 60,000-এর থেকেও বেশি আমরা চিন্তা ভাবনা করে থাকি। হ্যাঁ, তো এক্স্যাক্টলি। সারাদিন ঘুম থেকে ওঠার থেকে আমি আছে, ঘুম থেকে উঠলাম, কটা বাজলো আছে, আচ্ছা আমার ডিউটি যেতে হবে, লেট হয়ে যাচ্ছে এত, আচ্ছা উঠেই আমাকে কি করতে হবে, ব্রাশ করতে হবে, আচ্ছা এই খেতে হবে, তারপর জল খেতে হবে, ওখানে যেতে হবে, এটা করতে হবে। তো একটার পর একটা অটোমেটিক, মানে আমরা ভাবি না, মনকে ভাবাই না, মন অটোমেটিক ভেবে ভেবে একটার পর একটা আমাকে সবসময় প্রেজেন্ট করে। আর যখন একটা কিছু জিনিস ভাবছি, ভাবতে ভাবতে তখন আবার অন্য একটাতে আমরা বিষয়ের উপর মনটার সঙ্গে সঙ্গে অন্যদিকে কনভার্ট করে দেয়। তো আমরা যদি একটা টাইমে একটা জিনিসকেই ভাবি, তাহলে খুব কম টাইমের মধ্যে সেই জিনিসটাকে জানতেও পারি। যদি আমি কোনো একটা মনোযোগ সহকারে কোনো একটা প্যারাগ্রাফ আমি নিয়ে বসেছি, যে আমি এই টাইমের মধ্যে একটা প্যারাগ্রাফ মুখস্থ করব, মনোযোগ সহকারে যদি ওই প্যারাগ্রাফটা মুখস্থ করি, খুব জোর আমার হাঁটলেই দেখা যেতে পারে 10 মিনিট থেকে আধ ঘন্টা টাইম লাগবে। কিন্তু আমরা সেই টাইমটাতে কি করি, যে আমরা সময়টাকে ইউটিলাইজ করতে আমরা, আমাদের কাছে সেই জায়গাটা জানা নেই যে সময়টা কিভাবে আমরা ইউটিলাইজ করব। যে কিরকম আমাদের ক্ষেত্রে ভুলটা হয়ে থাকে, যেটা আমার 10 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে যে পড়াটা আমার হয়ে যাবে, সেই টাইমে আমরা কি করছি, টিভি বা অন্যদিকে ফোকাসটা আমরা তখন রাখছি। ফলে না টিভিতে সিরিয়ালটাতে আমরা কি হচ্ছিল পুরোটা আমি না সেটা জানতে পারছি, অর্ধেকটা কথা ঢুকছে, অর্ধেকটা বইয়ের দিকে তখন মনে হচ্ছে না না পড়তে হবে, আমার কালকে এই বিষয়টার উপর এক্সাম আছে, বা আমাকে ক্লাস নিতে হবে, তার জন্য আমাকে তৈরি হতে হবে। মনের মধ্যে ভয়টাও আছে যে আমাকে এটা তৈরি হতে হবে, আমার পড়াটা হচ্ছে না, করতে হবে, কিন্তু পড়াটা তো মনোযোগ দিতে পারছি না, টিভি সিরিয়ালে ওটা কি হয়ে যাচ্ছে বা তারপরে ওটা কি বলছে সেটাও আমার জানার ইচ্ছে রয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি একসঙ্গে যদি দুটো জিনিসকে একসঙ্গে জানার ইচ্ছে রাখি বা করার ইচ্ছে রাখি, দুটোর মধ্যে কোনোটাই ভালো করে হবে না কেন হবে, সিরিয়ালটাই কি হলো লাস্ট পর্যন্ত একটা জানতে পারবো, বা যে এটাই আমি দেখছিলাম বা কি খবরটা হচ্ছে নিউজ চ্যানেলে সেটা হয়তো জানতে পারবো। তো খাপছাড়া হয়ে যায় তখন শোনার পর। যদি আপনাকে বলে যে টিভি সিরিয়ালেও আপনি কি শুনলেন ওই বই পড়তে পড়তে, সেটা আপনি পুরোটাই আমাকে একবার রিপিট করুন, না পারবেন সেটা রিপিট করতে, না বইয়ের আপনি কোনটা পড়ছিলেন, না সেটা আপনি পুরো প্যারাগ্রাফটা হ্যাঁ, আপনি আমাকে বলতে পারেন। অ্যাকচুয়ালি আমি দুটোর মধ্যে কোনো কাজটাই করলাম না, দুটোর জন্য আমি কি করলাম, সময়টা অনেকটা নষ্ট করে ফেললাম। হ্যাঁ, হ্যাঁ, আলটিমেট যখন খুব প্রয়োজনে পড়ে, তখন আমি সেই জায়গাটাকে পড়ার জন্য আবার আমাকে আরেকটা টাইম সময় দিতে হয় বাধ্য হয়ে, তখন
নিজেকে তখন তৈরি করতে হয়, না এরপর আর টিভিটা দেখলে চলবে না, আমাকে করতেই হবে, হাতে সময় নেই, দুদিন আছে, একদিন আছে, আধ ঘন্টা আছে, এক ঘন্টা আছে। তো তখন নিজেকে সেই দ্বন্দ্বের মধ্যে নিয়ে এসে এক জায়গায় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, আগে মনটাকে দ্বন্দ্বের মধ্যে আনি, যে না বারবার ধরে সে ছুটে যেতে চাইছে, বারবার ধরে তাকে টেনে নিয়ে আসতে হয়। এটাই হচ্ছে যোগের আসল উদ্দেশ্য। প্রথম প্রথম যোগ অভ্যাস করলে মন আমার বারবার ছুটে যাবে অন্যদিকে, সেটাকে বারবার ধরে তাকে নক করতে হবে, যে মন বারবার বাইরে যাচ্ছে তাকে ভেতরে আনতে হবে, এবং ভেতরে আনার পর তাকে ওটাকে অভ্যাসে আনতে হবে। একদিনে কখনোই ওই মনটা কন্ট্রোলের মধ্যে আসবে না। একদিনের অভ্যাসে বা সপ্তাহে দুদিন প্র্যাকটিস করছি, একদিন প্র্যাকটিস করছি, মনটা কখনোই কন্ট্রোলে আসবে না। দুদিন প্র্যাকটিস করছেন, বাকি দিন তো সেই প্র্যাকটিস করছেন যাতে মনটা ছুটে। এখানে হ্যাঁ আমাকে দীর্ঘদিনের অভ্যাসে মনটাকে কন্ট্রোলে আনার একটা অভ্যাসে দাঁড় করাতে হবে, তখন আমাদের মধ্যে সেই ধীর স্থির ভাব এবং মনের মধ্যে ওই যে দ্বন্দ্ব যখনই কেটে উঠবে, তখনই আপনি দেখতে পাবেন যে মুখের মধ্যে বা ফেসের মধ্যে আপনার সেই ধীর স্থির একটা ভাব একটা লক্ষ্য করা যাচ্ছে। যারা যোগী মানুষ হয়ে থাকে তাদের দেখবেন যে বাইরে থেকে লুকটা দেখলেই বোঝা যায় যে এনাদের মধ্যে একটা আহ, মানে লুকটার মধ্যে একটা অন্য সাধারণ মানুষের তুলনায় অনেকটা চেঞ্জ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাম, আর একটা পার্টিকুলার প্রশ্ন করব, এটা হলো কি, মানে আমরা যেহেতু আমাদের কর্মস্থল দূরে, সেহেতুই আমাদের মানে মানে চিন্তা ভাবনা কিন্তু আমাদের সব সময় আর কি করতে হয়। তো আপনি যদি একটু মানে শর্টে যদি বলেন যে মানে আর সেই জন্য মানে এক্সেস চিন্তা ভাবনা করার জন্য একটু ঘুম কম হয় রাতে, হ্যাঁ। তো যদি দু একটা মুদ্রা বা ব্যায়ামের কথা বলেন, যেগুলো করলে একটু মানে মানে স্লিপনেস তা যদি একটু কম হয় আর কি, হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের স্লিপটা আসে না কেন, আমাদেরকে যোগের ক্ষেত্রে এটাই জানতে হবে যে আমাদের ঘুমের মধ্যে এই প্রবলেমটা আসেই কেন। দেখো, মনটা যখন এত বেশি স্পিডে যখন ছুটতে থাকে, তখন মন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। আমি চাইলেও মনটাকে কন্ট্রোল আনতে পারি, শুয়ে তো যাই, লাইট অফ করে দিলাম, সকালে উঠতে হবে, মনের মধ্যে একটা ভয় থাকে যে সকালে উঠতে হবে, আর যদি লেট করে শুই তাহলে সকালে উঠতে পারবো না, লেট হয়ে যাবে, বা সকালে ঘুম থেকে উঠলে একটা ফ্রিনেস বা সেই এনার্জিটা পাবো না, টায়ার্ড ফিল করব। তো আমাকে ঘুমোতে হবে। কিন্তু যেই ঘুমোতে গেলাম তখনই সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে আমার কিন্তু এই কালকের এই কাজগুলো না আমার করা হলো না, একটু আগে থেকে করে রাখলে খুব ভালো হতো। বা কিংবা এই হিসাবপত্রটা আমি ভেবেছিলাম দেখবো, আমার দেখা হলো না। বা আমি ওখানে যাওয়ার কথা যাবো ভেবেছিলাম, সেটা কাউকে একজনকে বলবো বলে রেখেছিলাম, সেটা না আমাকে বলা হলো না, দুটো চারটা ফোন করে নিলে ভালো হতো, এটা করে নিলে হয়ে যেত। শুয়ে শুয়ে কিন্তু ওই কালকে কি হবে তার চিন্তা, তখন আমরা এটা ভাবতে ভুলে যাই যে আমাদের কাল কি হবে, শুধু চিন্তা করলে কখনো তার সলিউশন হয় না, আমাদেরকে সেটা করতে হয়, আমাদেরকে সেটাকে করতে হয়, তবেই হয়, শুধু চিন্তা করে তো তার সলিউশন আমরা পাই না। তো আমাদের চিন্তা যদি আমরা করি, সেটাতে কি হয়, আমার সময়টা নষ্ট হবে, আমার এনার্জিও নষ্ট হবে সেখানে। তো সবার সময় সবার আগে একটা কথাই চিন্তা করতে হবে, আজকের দিনে আমরা যে কাজটা করছি এখানের জন্য, এখানে এটা স্টপ করে আমরা শুচ্ছি, সকালে উঠে যা করার হয় একটা ছোট্ট নোটবুক রেখে কালকের কি কাজ আছে সেটা ব্রেনের মধ্যে চাপ না দিয়ে আগে একটা পয়েন্ট করে নিলাম কাগজের মধ্যে, যে আমার এই কাজগুলো কালকের মধ্যে আছে, তাহলে আমি ব্রেনকে আমি রিল্যাক্স করে দিলাম, যে সকালে উঠবো এটা দেখে পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো করে দিই। এবং শুতে যাওয়ার আগে যদি সম্ভব হয় অনুলোম বিলোম প্রাণায়ামটি অভ্যাস একটু করে নিতে হবে। অনুলোম বিলোম প্রাণায়ামটা অভ্যাস করলে আমাদের যে বিপি রয়েছে, বিপির মধ্যে একটা নর্মাল নিয়ে আসে বিপিটাকে, আর যদি হাই বিপি থাকে বা লো বিপি থাকে, বিপি কে নর্মাল করে আমাদের মনের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসে, শরীরের মধ্যে মনের মধ্যে। আচ্ছা, সেই এটা টাইমে কি এটা হয় যে এই ব্যায়ামটা কি মানে মানে খেয়ে দেও করা যায়, মানে এই মুদ্রা? হ্যাঁ, একমাত্র একটাই প্রাণায়াম রয়েছে অনুলোম বিলোম, এই প্রাণায়ামটা আপনি যখন তখন খাওয়ার ভর্তি পেটে, খালি পেটে, রাত্রে শোবার আগে, দিনের আগে, যখন হোক করতে পারেন। এবং ইভেন কোনো যদি পেশেন্ট থাকে, সে বেড রেস্ট আছে, তাকে ডাক্তার উঠতেই বারণ করেছে বা সে ওঠার মতন অবস্থা নেই, বেডে শুয়ে রয়েছে, সে শুয়ে শুয়েও এই প্রাণায়ামটা করতে পারে, এই অনুলোম বিলোম। এটা 9 বার প্র্যাকটিস করার পর একটুখানি রেস্ট, কারণ কোনো প্রাণায়াম যখন আপনি অভ্যাস করছেন, তখন আপনি যখন স্পাইনকে তখন আপনাকে সোজা রাখতে হবে, প্রাণায়াম অভ্যাস মানে আপনার স্পাইন যদি সোজা না থাকে, তো আপনি তার ওই প্রাণায়ামের কোনো রকম কোনো বেনিফিট পাবেন না।
তো আপনার টাইম পাস হয়ে যাবে। শুধু প্রাণায়ামটা করছি, অনুলোম বিলোম আমরা কি করি ভুল, যে জানি যে এইভাবে আমরা এই নাক থেকে শ্বাস নিতে হবে, ওইদিকে ছাড়তে হবে, আবার নিতে হবে, এদিকে ছাড়তে হবে, কিন্তু এটা হাতটা চালিয়ে যায়, মনটা আমি অন্যদিকে রাখি, এই হ্যাঁ হ্যাঁ হয় যে এটা। এইটা হয়েছিল ওইটা হয়েছিল। তো ওই প্রাণায়ামেও আপনি কোনো বেনিফিট পাবেন না যতক্ষণ না আপনার শরীর আর মনকে একত্রিত করছেন, নাহলে যোগটা হবে কোথার থেকে? নামটাই তো যোগ। তবে শরীর আর মনকে এক করতে হবে, তবেই তার আপনি বেনিফিট পাবেন। মানে আমি যদি 9টা রাউন্ড বলি, তার মধ্যে আপনি 5টা রাউন্ড মন দিয়ে করেছেন, আর 5টা রাউন্ড আপনার মন অন্য কোথাও ছিল, তো ওই বাকি আপনি 5টা রাউন্ড বা 4টা রাউন্ডে আপনি বেনিফিট পাবেন না, ওই মাত্র 5টি রাউন্ডের বেনিফিট পাবেন। তো ওই জন্য মনকে আপনার নিজের শরীরের মধ্যে রেখে যখনই প্রাণায়াম করছেন, তখন আপনার ব্রিদিং প্যাটার্ন কি অবস্থায় রয়েছে সেটার উপর ফুল ফোকাস করতে হবে। আপনি নর্মালি কতক্ষণ ধরে শ্বাস নিচ্ছেন স্বাভাবিক অবস্থায়, যখন ছাড়ছেন সেই শ্বাসটা আপনি ঠিক যতক্ষণ নিচ্ছেন তার ডবল সময় ধরে আপনি শ্বাসটাকে ছাড়তে পারছেন কিনা। প্রাণায়ামের কিন্তু এই একটা মেন জিনিসকে ফোকাস রাখতে হয়, যে তার অনুপাতটা রয়েছে, তো এই অনুপাতটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হয়, যে যতখানি শ্বাস নিচ্ছি তার থেকে ডবল সময় ধরে শ্বাসটাকে ছাড়তে হয়। তো ফার্স্টে আমাদের কি হয়, যতক্ষণ নিই ততক্ষণই ছাড়ি, তার থেকে বেশি পড়া সম্ভব হয় না বা তার থেকে কম হয়ে যায়, সেটাকে ফার্স্টে ব্যালেন্সে নিয়ে আসতে হবে, অভ্যাসে আনতে হবে। আচ্ছা তারপর আপনি চাইলে অনুলোম বিলোম করার পর আপনি ভ্রামরী প্রাণায়াম যদি মিনিমাম 9বার করতে পারেন, তাহলে অনেক টেনশন আপনি থেকে আপনার দূর হয়ে যাবে। তো অনেকটা আপনি রিলিফ পাবেন এবং আপনার রাতের ঘুমটা আপনার ক্লিয়ার হবে। ম্যাম, যদি একবার যোগ মানে ভ্রামরী প্রাণায়ামটা যদি একবার বলেন, মানে মানে ওটা কিরকম? হ্যাঁ, আমি জাস্ট একবার করে দুটো জিনিসই দেখিয়ে দিই। অনুলোম বিলোমটা আমরা যখন করব, স্পাইনকে সিধা করে আপনি বাঁ হাতের মধ্যে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা আপনি রাখছেন, ডান হাতের মধ্যে নাসিকা মুদ্রা, বুড়ো আঙ্গুল আপনার খোলা থাকছে, তারপরে দুটো আঙ্গুল আপনাকে ফোল্ড করে রাখতে হবে, আপনার অনামিকা আর আপনার কনিষ্ঠ আঙ্গুল এই দুটো কিন্তু খোলা থাকছে। এই দুটো আঙুলকে দিয়ে আপনি মেন কাজটা করবেন। বুড়ো আঙুলটা দিয়ে আপনার ডান দিকের নাকটাকে আপনি নাসাপথকে বন্ধ করবেন, আর আপনার অনামিকা দিয়ে আপনার বাঁ দিকের নাসাপথকে বন্ধ করার কাজ আমাদের মেন রয়েছে। ফার্স্ট আমি চোখ বন্ধ করে স্পাইনকে সিধা করে তখন চোখ বন্ধ রাখবো, যাতে আমাদের মন অন্যদিকে ডিস্টার্ব না হয়। এরপর আপনার শ্বাস নিয়েছিলেন বা ছেড়েছিলাম আমাদের জানা নেই, ওই জন্য ফার্স্ট আমি শ্বাসকে টোটালি আগে ব্রিথ আউট করে নেব, লাংস পুরো আমি খালি করে নিলাম। এরপরে খুব সুন্দরভাবে ধীরে ধীরে আমি শ্বাসকে গ্রহণ করব, কোনো ফোর্সফুলি ছাড়া, কোনো ফোর্স, উইদাউট ফোর্স আমি শ্বাস গ্রহণ করব। ইনহেল, ইনহেল করার পর নাকটাকে বন্ধ করে ডান দিকে নাক দিয়ে এক্সহেল করব, শ্বাসকে ত্যাগ করব। ঠিক যতক্ষণ ধরে নিয়েছি তার ডবল সময় ধরে শ্বাসকে ত্যাগ করব। পুরোপুরি শ্বাস আমার ত্যাগ কমপ্লিট হয়ে গেলে আবার ডান দিক থেকে শ্বাসকে গ্রহণ করব, খুব ধীরে ধীরে। শ্বাস গ্রহণ কমপ্লিট হলে আবার ডান নাককে চেপে ধরে বাঁ দিকে শ্বাসকে ত্যাগ করব। বাঁ দিকে পুরো শ্বাস ত্যাগ করাটা হচ্ছে এক রাউন্ড। যতক্ষণ নিলাম, শ্বাস গ্রহণ করে ডান দিকে তাকে ত্যাগ করলাম, আবার ডান দিক থেকে নিয়ে বাঁ দিকে ত্যাগ করছি, তবে যে একটি রাউন্ড। ঠিক এরকম ভাবে 9টা রাউন্ড কমপ্লিট করব। 9টা রাউন্ড কমপ্লিট করার পর 1 মিনিটের জন্য হাতকে রেস্ট দিয়ে দেবো, যাতে আমার কাঁধে বা হাতের মধ্যে ব্যথা না হয়। 1 মিনিট থেকে 30 সেকেন্ড যতক্ষণ আমার প্রয়োজন মনে হবে যে রেস্টের প্রয়োজন, আমার যে 30 সেকেন্ড আমার মনে হয় যে আমার হাতের মধ্যে কোনো রকম ব্যথা বা পেন আসছে না, হ্যালো আরামসে ম্যাম। আমি 30 আবার করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো ম্যাম, আমি বলছি শ্বাস নেওয়ার এবং ছাড়ার ওর কোনো হ্যাঁ, নির্দিষ্ট একটা টাইম আছে? ধরুন আমি বাই হ্যাঁ, ফোর্স বেশিক্ষণ ধরে শ্বাসটা নিয়ে নিলাম, তখন আমার হুম, বুকে ব্যথা হতে পারে। বা হুম, আমি বলছি যে একটা নর্মাল মানুষের পক্ষে কত সেকেন্ড বা হুম, কতটা সময় আমি শ্বাসটা নেব, এবং ঠিক আপনি হুম, বললেন তার ডবল টাইমে হুম, আমি শ্বাসটা বর্জন করব, ত্যাগ, ত্যাগ করব। তো এই যে শ্বাসটা নেব, হয়তো আমি বুঝতে পারছি হুম, না, যে একটু মনে হচ্ছে যেন একটু বেশিক্ষণ নিয়ে নিলে আমার মনে হয় ভালো হবে, এটা আমাদের একটা ধারণা। তো আমি হুম, একবার ট্রাই করছিলাম, তো হুম, হয়তো প্রথম প্রথম
শ্বাসটাকে নিলাম, নিয়ে হয়তো বাই ফোর্সে হয়তো একটু বেশি নিয়ে ফেললাম। তো পরের দিন মনে হলো যেন বুকে একটু হালকা টাইপের পেন একটা অনুভব করলাম। তো আমি তখন মনে হলো যেন মনে হচ্ছে এই অনুলোম বিলোম করার জন্যই মনে হচ্ছে ব্যাপারটা হয়তো হচ্ছে। তো এটা যদি একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আমাদের শ্বাস গ্রহণ আর ত্যাগের ব্যাপারটা আমাদের শরীরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবাইকার শরীরের চাহিদা কিন্তু আলাদা আলাদা রকম। আমার সঙ্গে আপনার মিলবে না, আপনার সঙ্গে অন্য কারো মিলবে না। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি শ্বাসকে ফোর্সফুলি নিই, যেমন আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাই, ফোর্সফুলি শ্বাস নিয়ে এর বেশি আমার ক্যাপাসিটি নেই, 1 2 3 সেকেন্ড ম্যাক্সিমাম, এর বেশি আমি শ্বাস গ্রহণ করতে পারছি না। আচ্ছা। এবার যখন অতটা ফোর্সফুলি শ্বাসকে গ্রহণ করলাম, ত্যাগটাও আবার কিন্তু খুব স্পিডে হয়ে যাবে। তখন আমার কন্ট্রোলের মধ্যে শ্বাসটা ত্যাগ হবে না। তখন বডি যখনই খুব তাড়াতাড়ি শ্বাসটাকে গ্রহণ করেছে, তো ছাড়ার জন্য কিন্তু সে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর ঠিক 2 সেকেন্ড খুব জোর বা 3 সেকেন্ড গ্রহণ করেছি মানে খুব জোর, দেখবেন আপনি নিজেই প্র্যাকটিস করে যে 2 সেকেন্ডের মধ্যে শ্বাসটা ত্যাগও হয়ে যাচ্ছে। এক তো যতক্ষণ নিয়েছি ঠিক ততক্ষণ ধরে ত্যাগ হচ্ছে না, আর ফোর্সফুলি নিলে আমার শ্বাসটা কিন্তু কম সময় ধরে নিতে পারবো, মানে বেশি আমি নিতে পারছি না। আর যদি আমি এটাকে ধীরে নিই, আমি সেটা একটু এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে দেখাচ্ছি। একবারই শ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করে। যতক্ষণ শ্বাসটাকে গ্রহণ করছি তার থেকে বেশিক্ষণ ধরে ছাড়তে হবে প্রথমত। দ্বিতীয়ত শ্বাস গ্রহণের আপনি যখন ধীরে ধীরে করবেন, আপনি ফিল করতে পারবেন কখন আপনার লাস্ট স্টেজ আসছে। তখন শ্বাস গ্রহণের লাস্ট স্টেজে না হালকা চেস্টে একটু বেশি উপর দিকে উঠে যাবে, মনে হবে আর ক্যাপাসিটি নেই, কিন্তু ঠিক ক্যাপাসিটি আপনার মনে হবে শেষ হয়ে আসছে, তার 2 1 সেকেন্ড আগেই আপনাকে স্টপ করে দিতে হবে। যদি আপনি পুরোটাও ফুলফিল করে নেন, তাহলে ছাড়ার সময় আপনি কন্ট্রোলে ছাড়তে পারবেন না। কন্ট্রোলে মানে এই নয় যে আপনি গ্যাপ দিয়ে দিয়ে ছাড়ছেন, আপনি আপনার শ্বাসটাকে নিজের কন্ট্রোলে খুব ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করছেন, যে একবারে যে ফুস করে যখন শ্বাসটা ছেড়ে যাচ্ছে সেটা না হয়ে খুব ধীরে ধীরে শ্বাসটাকে আপনার কন্ট্রোল অনুযায়ী ধীরে ধীরে ছাড়তে হবে। আর সেটা একদিনের অভ্যাসে আসবে না, আপনি যদি অভ্যাস করেন খুব আস্তে আস্তে হবে। ওকে। এটাতে কোনো সাইড এফেক্ট আপনার নেই, কিন্তু আপনি যদি আচ্ছা, ফোর্সফুলি এটা নেন দিনে কতবার, ম্যাক্সিমাম কতবার করতে পারি? যদি দিনে ম্যাক্সিমাম আপনি নর্মালি আমাদের কতবারই আমি উপকার পেতে পারি হুম। সেটা যদি বলি, তাহলে আমি 9 রাউন্ড করে আমি যদি 3 বার করি, তার মানে আচ্ছা। আপনার 27 বার, 27টি রাউন্ড করা হচ্ছে। দিনে একবার করলেও আপনি বেনিফিট পাবেন যদি আপনি সুস্থ মানুষ হয়ে থাকেন। আচ্ছা। ঠিক আছে, আপনার শারীরিক কোনো অসুস্থতা নেই, আপনি যদি ওই দিনে একটা টাইমে আপনি 27 বার করছেন, তার খুব ভালো বেনিফিট আপনি পেয়ে যাবেন। যদি সম্ভব বেটার হয় বেটার টাইম, 27, বেটার টাইম, বেটার টাইম। এটার টাইম আপনার হয়তো সকালবেলাতেই উঠে খুব ভালো, ঘুম থেকে উঠেই যখন আপনি আপনার বেডেতেই প্র্যাকটিস করে নিচ্ছেন, ঘুম থেকে ওঠার পরেই। এমটি এমটি স্টমাকে। হ্যাঁ, এমটি স্টমাকে সকালেই যখন করে নিচ্ছেন, সেটা একটা ওকে। টাইম। আর আপনি চাইলে আপনি বিকেল দিকে বা সন্ধ্যার দিকে, সেটা আপনার হতে পারে আপনি খাওয়ার পরেও করতে পারেন, খালি পেটেও করতে পারেন, যখন ইচ্ছে করতে পারেন। কিন্তু এটাতে করলে আপনার লাভ এটাই হবে যে আপনার মনের মধ্যে একটা ধীর স্থির ভাব আসবে, মানে একটা শান্ত ভাব, মনের মধ্যে যে কন্ট্রোল পাওয়ারটা আপনার কিন্তু তৈরি হবে। ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাম নিজের রাগ কন্ট্রোল করার জন্য কি যোগাসন করলে বেটার হবে? হ্যাঁ, রাগের ক্ষেত্রে আমি যেটাই বলবো, ফার্স্ট আমি যদি বলি যে আমাদের রাগটা আসেই কেন, ফার্স্ট তো আমাদেরকে এটাই জানতে হবে। আর এই যে রাগটা এলে ক্ষতিকার হয়, রাগটাতে ক্ষতিকার হবে আপনার তো নিজেরই হওয়ার কথা। তার কারণ হচ্ছে আমি যদি রেগে যাই, উত্তেজিত হয়, উত্তেজিত হলে কার শরীরের মধ্যে এনার্জি কম হচ্ছে, উত্তেজিত আপনার এনার্জিটা, আপনার যে এনার্জিটা আছে সেটা আপনার এনার্জি হবে উত্তেজিত। তো আপনার সব থেকে বড় কথা আগে জানতে হবে যে আমি রাগটা আমার হচ্ছে, সে যখনই হচ্ছে তখনই যদি আপনি
মনটাকে সেই সময় আপনার নিজের কন্ট্রোলে আনতে পারেন যে আমি রেগে যাচ্ছি কোনো কারণে, তখন রাগটা আপনার হচ্ছে অন্য কারোর জন্য হচ্ছে, মানে কোনো একটা জিনিস রাগটা, কোনো একটা জিনিসকে আপনি বারবার ধরে চেয়েছেন পাচ্ছেন না, তখন সেই জায়গাটাতে আপনার রাগটা তৈরি হচ্ছে। আর এটা স্বাভাবিক জিনিস। রাগ কিন্তু 1 মিনিট 1 সেকেন্ডে আসে না। কোনো একটা জিনিস আপনার সেটা পাওয়ার অনেকদিন ধরে ইচ্ছে বা আপনার চাহিদা রয়েছে, আপনি সেটা পাচ্ছেন না, তখন আপনার বা সেই জায়গাটা আপনার ইচ্ছে রয়েছে। যেমন ধরুন ধরুন আপনার ফার্স্টে নর্মালি একটা সাইকেল যদি দেখেন, মানে যাদের অবস্থা খুব বাড়ির মধ্যে খারাপের মধ্যেই রয়েছেন আর্থিক অবস্থা, তাদেরকে যদি একটা সাইকেল দেওয়া হয় তাদের জন্য খুব আনন্দের বিষয়। তা যখন একটা নতুন সাইকেল পাশ দিয়ে দেখে যে কেউ একজন একটা বেশ ভালো সাইকেল নিয়ে যাচ্ছে, তার মনের মধ্যে একটা ইচ্ছে জাগে যে এই সাইকেলটা যদি আমি পেতাম। তো সাইকেলটার থেকেও যদি তার আস্তে আস্তে মনে হয় যে একটা পাশ দিয়ে যদি বাইক যায়, একটা খুব সুন্দর বাইক, তখন মনে হয় যে যদি বাইকটা পাওয়া যেত আর একটু বেশি বেটার হতো। সেখান থেকে মানুষের ইচ্ছাটা আস্তে আস্তে বাইকটার থেকে হয়, যদি 4 চাকা হয় তা খারাপ কোথায়, মন্দ কোথায়, আর একটু ভালো হতো। তো মানুষের চাহিদার কোনো শেষ নেই। আর সেটা যখন আমাদের না পাই, বারবার ধরে আপনি ধরুন সাইকেলটাকে দেখছেন আর আপনার মনের মধ্যে, আপনার একটা ব্রেনের মধ্যে সে একটা ছবি একটা তৈরি করছেন, মানে কল্পনাটা তৈরি করছেন, কিছু স্বপ্ন আপনি সাজাচ্ছেন, যদি আমি এই সাইকেলটা যদি পাই, বা এই বাইকটা যদি আমি পেতাম, বা এই বাড়িটা বা এই গাড়িটা আমি যদি পেতাম, তাহলে খুব ভালো হতো। যদি না পাচ্ছেন, না পাচ্ছেন তার মানে হয় আপনার কাছে সেই মানিটা আপনার কাছে নেই, বা আপনি তার বাবা মার কাছে পেতে চাইছেন, সে বাবা মা আপনার কাছে দিচ্ছে না, বা তাদের কাছে সেই অবস্থা নেই সে আপনাকে ওটা দেওয়ার জন্য, তখন রাগটা আপনার কি হয়, বাবা মার উপরে যেয়ে পড়লো। বাবা মা যখন দিচ্ছে না, তখন নর্মাল কোনো কথা বলছে, তখন সেই নর্মাল কথাটার উত্তর কিন্তু ওই রাগে দিচ্ছেন। কিন্তু আপনার সে বাবা মা জানতে পারলো না আপনার রাগটা কোথায় কি কারণে হলো। তখন তার মনে হবে যে আমি একটা নর্মাল কথা বললাম, তার রিয়েকশনে এরকম কেন আসছে। তো রিয়েকশনটা একটা রাগ, একটা আপনি কোন একটা উত্তর দিচ্ছেন, জানি না, আহ, পারবো না, বা অন্য কিছু একটা উত্তর, এমন রিয়াকশন দিচ্ছেন, তখনই বোঝা যাচ্ছে একটা রাগ আছে। কিন্তু রাগের কারণই তার জানা নেই। আপনার রাগের কারণ আপনিই জানেন, তার কারণ আপনার একটা ইচ্ছে ছিল সেটা পাননি, তার জন্য আপনি রাগছেন। তো ক্ষতিটা কার হচ্ছে? আপনার হচ্ছে। বারবার ধরে ওই জিনিসটাকে চিন্তা করছেন, এটা যদি পেতাম, এটা যদি পেতাম, পাচ্ছেন না, তাই রাগ আপনার জন্মাচ্ছে। এটা কিন্তু ভগবত গীতাতে একটা সুন্দর শ্লোকের মাধ্যমে ওখানে কিন্তু বলা হয়েছে। আম, তো সেখানে কিন্তু এটাই বলা হচ্ছে যে আমরা যদি বারবার একটা জিনিসের উপর চিন্তা করি বা মনন করি, ওই মননের উপর আমাদের কি হবে, আস্তে আস্তে আম, ওইটার উপর একটা লোভ বা একটা আকর্ষণ তার জন্মে যাবে। তখন আকর্ষণ যদি আমরা লোভ জন্মাতে থাকে আর সেটা যদি আমরা না পাই, তখন আমাদের স্মৃতিশক্তি নাশ হয়। তখন সেই স্মৃতিশক্তি যখন নাশ হয়, মানে আমার তখন কি করার কর্তব্য, কি করণীয় আমার কর্তব্য, সেটা যখন আমরা বুঝতে না পারি, তখন কিন্তু আমি নিজেরই ক্ষতি করে ফেলি। তো সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের আশা করি রাগটা হওয়ারই কারণ নাই। যে এটা আমরা ফালতু জিনিসের উপর একটা আশা করে, তার জায়গায় আমি যদি খাটতাম, বা আমি হয়তো ইনকাম করতাম, বা আমি হয়তো ধীরে ধীরে ওই টাকাটাকে ইনকাম করছি কোনো একটা কাজের মাধ্যমে, দিয়ে ওটা সেভিংস করে আস্তে আস্তে আমি সাইকেলটা কিনলাম, আজ না হয় 10 বছর পরে কিনলাম, কিনতে পারি। কিন্তু ওই সেই মুহূর্তেই দরকার, এখনই দরকার, ওটাই চাই, এটা করতে যে আমাদের নিজেদেরই আমি নিজে ক্ষতি করে ফেললাম। সেটা তো আমি কারণটা বললাম। এখন রাগটাকে কন্ট্রোল করবেন কি করে, বলে দেওয়াটা হয়তো সোজা, আমার জন্য হয়তো সোজা, আপনার জন্য সোজা নাও হতে পারে রাগ কন্ট্রোল, এত কিছু শোনার পরেও। তো রাগ কন্ট্রোলের জন্য একটাই বিষয়, যখন আপনার রাগ আসবে, আপনি যখন প্রথমেই ফিল করতে পারবেন, তখনই আপনি রাগটাকে কাটিয়ে ওঠার জন্য আপনার যেটা ভালো লাগে, আপনার গান শুনতে ভালো লাগে, কোনো মিউজিক যেটা আপনি খুব ভালোবাসেন, যেই ধরনের মিউজিক শুনতে, বা যেই ধরনের মানুষের সঙ্গে গল্প করে আপনি মনের মধ্যে আনন্দ পান, বা যে বই পড়ে আপনি আনন্দ পান, সাথে সাথে আপনার যখনই মনে হবে রাগ আসতে শুরু করছে, তখন মাইন্ডটাকে আপনি অন্য কোনো জায়গাতে কনভার্ট করে নিন। তাতে টিভি দেখেও করতে পারেন, সেই টাইমে টিভিতে কোনো একটা কমেডিয়ান কিছু শো হচ্ছে বা কোনো কিছু জিনিস ভালো হচ্ছে, যাতে আপনি মনটাকে ওই টাইমে ওই দিকে কনভার্ট করুন। তার মানে এই নয় যে টিভি সিরিয়াল বা শোটা শেষ হয়ে গেল আবার ওই জিনিসটার উপর ভাবতে শুরু করলেন। তো চেষ্টা করবেন সেই জায়গার থেকে নিজেকে একটুখানি সরিয়ে নিয়ে যাওয়ার, নিজের মনকে, নিজেকে বলতে নিজের মনকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার। তখন জানবেন যদি রেগে যান,
ক্ষতিটা আপনারই হয়ে যাবে। আচ্ছা, ম্যাম আর আপনি যখন বলছিলেন যোগ নিয়ে যখন বলছেন তখন কনফিডেন্স লেভেল সম্পর্কে কথা বলছিলেন। তো হ্যাঁ, আমাদের অনেক কারণে কনফিডেন্স লেভেল লো হয়ে যায়। তো সেই কারণ থেকে হ্যাঁ। আমরা বলবো যে কি করলে আমাদের কনফিডেন্স লেভেল বাড়বে এবং কিভাবে মানে কনফিডেন্স লেভেলের সঙ্গে যোগের সম্পর্ক আছে। কনফিডেন্স লেভেলটা আমাদের বাড়বে তখনই আমাদের যখন ধরুন নর্মালি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, যোগ করলে অবশ্যই আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আমি সেটা নিয়েই আমি প্রথম শুরু করেছিলাম। যোগ করলে আপনার কনফিডেন্স লেভেল কিভাবে বাড়বে? যোগ যদি আপনি করেন, আপনার শরীর সুস্থ থাকবে। তার কারণ আপনি যোগ অভ্যাস করে দেখতে পারেন, যখন 1 ঘন্টা যোগ অভ্যাস করছেন, যোগ মানে এই নয় নর্মালি আমাদের একটা কনসেপ্ট এখনো পর্যন্ত ক্লিয়ার রয়েছে, মানে আমাদের কনসেপ্ট একটা তৈরি হয়ে আছে যে 2-4টা আসন বা প্রাণায়াম একটুখানি বসে মেডিটেশন করে নিলাম, আমার যোগ করা হয়ে গেল। যোগ কিন্তু হবে না তখন যতক্ষণ না আপনার শরীর আর আপনার মনকে এক করতে পারছেন। ওই 1 ঘন্টা বা আধ ঘন্টা ক্লাসে বা আপনার সেশনে, সেই টাইমে যতক্ষণ আপনি যোগ অভ্যাস করছেন, যখন যে আসনটা করছেন, যেমন স্যার বললেন চান্সেন যে স্থির সুখম আসনম, এই যে শ্লোকটা ওখানে উল্লেখ করা হয়েছে, যখন ওই ধীর স্থির সুখকর অবস্থায় বসে ওই ভঙ্গিমাটা যখন আপনি দীর্ঘক্ষণ ধরে করতে পারবেন, সেটা হচ্ছে আসন। তার মানে দীর্ঘক্ষণ তখন করতে পারবেন যখন আপনার মনকে আপনার ওই ব্রিদিং প্যাটার্নের উপর রাখবেন। আপনার শরীরে যে এক্সারসাইজটা করছেন তখন আপনার মাসেলের যে স্ট্রেংথ কোথায় কোথায় হয়েছে, কোথায় আপনার চাপ পড়ছে শরীরের মধ্যে, তার জন্য কি হচ্ছে, শরীরের পুরো ফোকাস আপনার তখন আসন করা অবস্থায় বা প্রাণায়াম করা অবস্থায় ফোকাসটা আপনার যখন শরীরের মধ্যে থাকবে, মনটা যখন আপনার শরীরের মধ্যে থাকবে নাকি বাইরের জগতে, যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণ আপনি বেনিফিট পাবেন। যদি 1 ঘন্টা ক্লাসে আধ ঘন্টা রাখতে পারেন তাহলে আধ ঘন্টার বেনিফিট পাবেন। সেই আধ ঘন্টা রাখার পর আপনি দেখতে পাবেন যে আপনার এক্সারসাইজ করার পর মনটা একটা হালকা হলো, শরীরটা ঠিক এনার্জি ফিল করছেন। আপনি যখন শরীরে এনার্জি ফিল করছেন তখনই কোনো না কোনো কাজের মধ্যে একটা কনফিডেন্সটা আপনার তৈরি হবে, না হ্যাঁ এরপর আমি এই কাজটা করতে পারি, আমাকে এখানে এই যেতে হবে, এটা করতে হবে। আস্তে আস্তে দেখবেন মনে আপনার সেই জায়গার জন্য তৈরি হয়ে যাচ্ছে। আর এটা একদিনের নয়, দীর্ঘদিনের অভ্যাসে হবে। দীর্ঘদিন মানে এই নয় যে 5 বছর 10 বছর করলেই হবে। যদি ঠিকমতো অভ্যাস করেন 6 মাসের অভ্যাসেই আপনি ফিল করতে পারবেন। আপনার তার আগের চিন্তা ভাবনা আর ঠিক 6 মাস ও যোগ অভ্যাস করার পর আপনার চিন্তা ভাবনা, যে কোনো ব্যাপারে আপনি একটা কনফিডেন্স পাবেন যে হ্যাঁ এটা করতে হবে তো করতে হবে, হ্যাঁ আমি পারবো এই কাজটা। বা যেমন আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়ে থাকে, পরীক্ষা ঠিক দেওয়ার আগে আর 2 মাস আছে, পড়াটা তো হলো না সারা বছর, এবার পড়তে হবে, কখন বসবো কখন কি করব, রেজাল্ট কেমন হবে, ঠিক একটা ভয় লাগছে, টেস্ট পরীক্ষা আছে সামনে, সব নোটস গুলো এলো না, ওই হলো না, এই যে একটা ওই সব চিন্তাতে আমরা সময়টাকে নষ্ট করি, তার থেকে যদি আমরা যোগ অভ্যাস করি, পড়ার টাইমে দেখবেন পড়াশোনায় সুন্দরভাবে মন বসে যাবে। যে পড়াটা করছেন সেটাতে আপনি একটা পড়ার সাবজেক্টটা বিষয়টা পড়ার প্রতি একটা ইন্টারেস্ট পাবেন এবং সেটাতে জানার প্রতি একটা ইচ্ছে থাকবে, আগ্রহ থাকবে। এই করতে করতে আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল ধীরে ধীরে তৈরি হবে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। সেখান থেকেই কিন্তু আপনি আচ্ছা, আজকে যেহেতু সময় শেষ হয়ে গেছে, আজ আর আমরা কোনো প্রশ্ন নিচ্ছি না। আর একবার ম্যামকে ধন্যবাদ জানিয়ে আর কালকে আমাদের প্রোগ্রাম সম্পর্কে একটু বলে দিই। কালকে বৃহস্পতিবার, কালকে রয়েছে, শুরুতে রয়েছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত রয়েছে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, তার সেকেন্ড ডোজ। তারপরে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত রয়েছে ব্লাড গ্রুপ চেকিং। আর তারপরে দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত রয়েছে একটা ওয়েবিনার, ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বাই ডক্টর প্রফুল্ল কুমার দাস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ভট্ট কলেজ, দাঁতন। আমি ছাত্রছাত্রীদের বলবো যে কালকের এই 2টো থেকে 3টে যে অনলাইন ওয়েবিনারটা, এইখানে যেন প্রত্যেকে প্রেজেন্ট থাকে, ঠিক আছে? আর একবার আজকে, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার 2টোর সময় থাকতে হবে। কালকে 2টো থেকে 3টে। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ।
আর একবার অধ্যাপক চন্দ্রশঙ্কর হাজারি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, অ্যান্ড প্রীতি ম্যামকে ধন্যবাদ জানিয়ে স্টুডেন্ট উইকের যে আজকের প্রোগ্রামটা এইখানে শেষ করলাম। থ্যাংক ইউ। সব ছাত্রছাত্রীদের বলবো এখন লিভ করে যাওয়ার জন্য।